Okay, sounds good. সো আজকের ওয়েবিনারটা বেসিক্যালি হচ্ছে আপনাদেরকে সিম্পল স্ট্র্যাটেজি ওয়েবিনার। যারা নতুন ইনভেস্টমেন্টে আসছেন বা যারা ফিউচার ইনভেস্টিং নিয়ে চিন্তা করতেছেন তাদের জন্য অ্যাকচুয়ালি এই টোটাল সেগমেন্টটা তৈরি করা। আজকে 4টা পার্ট নিয়ে কথা বলবো এবং এই 4টা পার্ট আমি এখানে অ্যাড করছি সিম্পল স্ট্র্যাটেজি ওয়েবিনার। স্টার্টিংয়ে হচ্ছে ইন্ট্রো, সো বেসিক্স কিছু আইডিয়া আপনাদেরকে দিব একজন প্রফিটেবল ইনভেস্টার্স হওয়ার জন্য আপনাদের কি ধরনের স্ট্র্যাটেজিস বা কি ধরনের প্ল্যান আপনাদের ফলো করা লাগবে। আর নাম্বার 2তে হচ্ছে আমি ডিসকাস করবো হচ্ছে স্টক সাইকেল নিয়ে। একটা স্টক 4টা সাইকেলের উপর দিয়ে যায় এবং এটা কখনো লং টার্ম হইতে পারে, এটা কখনো শর্ট টার্ম হইতে পারে, সেটা নিয়ে কথা বলবো। পার্ট 3তে আমি সিম্পল টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। ইটস এ ভেরি পাওয়ারফুল একটা টুল। মোস্ট অফ দ্য সময় বেশিরভাগ ইনভেস্টার্সরা এই টুলটা সম্পর্কে জানে না। তো আমি এই জিনিসটা সম্পর্কে একটু বেসিক্স আপনাদেরকে আইডিয়া দিব, কিছু এক্সাম্পলস দেখাবো কিভাবে এটা ইউজ করতে হয়। আর 4 নম্বরে হচ্ছে আমি আপনাদেরকে 2টা সিম্পল স্টক পিকিং স্ট্র্যাটেজি দেখাবো। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর বেসিস করে, আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেসিস করে। সো প্রথমে আমাদের প্রথম পার্টটা শুরু করা যাক। আর আমি সবাইকে বলবো প্লিজ আপনারা একটু নোট নেবেন। নোট নেওয়াটা আসলে ইম্পর্টেন্ট যে কোনো ইন্টারাক্টিভ ওয়েতে কনভারসেশনস করার জন্য। আমি Q&A-টা, কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশনটা সবার শেষে রাখবো। আপনাদের যদি কারো কোয়েশ্চেন্স থাকে আপনারা তখন আমাকে করতে পারেন। সেই সাথে যদি আপনারা দেখেন যে আপনারা কোনো পার্টিকুলার টেকনিক্যাল টার্ম বুঝতেছেন না, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনারা আমাকে ইন্টারাপ্ট করতে পারেন। আই উইল গো ওভার উইথ দ্যাট আপনাদেরকে বোঝাবার জন্য। বাট যদি কোনো স্পেসিফিক ইনভেস্টমেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স থাকে, ইনভেস্টমেন্ট বলুন, ইনভেস্টিং রিলেটেড কোয়েশ্চেন্স থাকে, সেই ক্ষেত্রে আপনারা সেই সকল কোয়েশ্চেন্সগুলো লিখে রাখেন। অ্যাট দ্য এন্ডে আমি আনসার দিব। লাস্ট উইকে আমি ঠিক সেম সেশনসটা করছিলাম। ইট টুক অ্যাবাউট লাইক মোর দেন 3 আওয়ার্স। সো ওইটাকে কনসাইজ করে আমি 1.5 ঘন্টার মধ্যে আপনাদেরকে কম্প্যাক্ট ওয়েতে আমি বোঝাবার চেষ্টা করবো। বাট আই ডোন্ট নো এটা পসিবল হবে কি হবে না। বাট ইন ফিউচারসে উই উইল ক্যারি অন দ্য সিমিলার কাইন্ড অফ ওয়ে টু এক্সপ্রেস ডিফারেন্ট স্ট্র্যাটেজিস। সো স্টার্ট করি। সো প্রফিটেবল ইনভেস্টর হওয়ার জন্য কি থাকা দরকার? হোয়াট আর দ্য কম্পোনেন্টস একজন প্রফিটেবল ইনভেস্টর হওয়া দরকার স্টক মার্কেটে আসলে? সো আমি বেসিক্যালি এই জিনিসটাকে 2টা ভাগে ভাগ করি। একটাকে আমি বলি হচ্ছে স্ট্র্যাটেজি বা প্ল্যান আর রোডম্যাপ। সো এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্টক মার্কেটে মানুষ যেটার কারণে সবচেয়ে বেশি টাকা হারায় সেটা হচ্ছে ল্যাক অফ পেশেন্স। সো একজন সাকসেসফুল ইনভেস্টর হওয়ার জন্য ডেফিনেটলি আপনার মাঝখানে এই 2টা জিনিস থাকতে হবে। এক, স্ট্র্যাটেজি, আর সেকেন্ড নাম্বারটা হচ্ছে পেশেন্স। আমি আপনাদেরকে স্ট্র্যাটেজিটা শিখাইতে পারবো, কিন্তু পেশেন্সটা আপনাদেরকে রপ্ত করতে হবে টাইম টু টাইম। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। মোস্ট অফ দ্য নিউবিজ বা নিউ বিগিনার্স যারা, এবং অনেক সময় দেখা যায় যারা অনেকদিন যাবত স্টক মার্কেটে ট্রেড করতেছে, একমাত্র পেশেন্সের কারণে মোস্ট অফ দ্য সময় মানুষজন টাকা হারায়, অলমোস্ট 80 to 85% পিপল। সো এই সাইকোলজিক্যাল জিনিসটা আপনারা রপ্ত করার চেষ্টা করবেন। অনলাইনে অনেক ধরনের আপনার বই পাওয়া যায়, বিভিন্ন ধরনের মানুষজন কিভাবে এই জিনিসগুলো এক্সারসাইজ করতে হয়, পেশেন্সটা, ধৈর্যটা কিভাবে এক্সারসাইজ করতে হয়, সেই জিনিসটা আপনাদেরকে শিখাবে। সো স্পেন্ড সাম টাইম অন গ্রাস্প দিস পেশেন্স। আর বাকি স্ট্র্যাটেজি যেটা আমি যে সকল স্ট্র্যাটেজিসগুলো গত 8-10 বছর ফলো করে আসতেছি, আই উইল ডু মাই বেস্ট তো আপনাদেরকে সেই জিনিসগুলো শেখাবার জন্য। সো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা সিম্পল স্ট্র্যাটেজি দেখাবো। দ্যাট শুড বি গুড এনাফ। এই সিম্পল স্ট্র্যাটেজিসটা যদি আপনারা ফলো করতে পারেন, অলমোস্ট 80 to 85% টাইম আপনাদের প্রফিটেবল রেশিওসটা বেড়ে যাবে। আর এই স্ট্র্যাটেজিটা বেসিক্যালি আপনি প্যাসিভ ইনভেস্টিং এ ইউজ করতে পারবেন। যারা ডে ট্রেডিং করতে চান তাদের ক্ষেত্রে এই জিনিসটা কখনোই প্রযোজ্য হবে না। যারা লং টার্ম ট্রেড করতে চান সেই ক্ষেত্রেও এই জিনিসটার মধ্যে আপনাকে কিছু টুইক করতে হবে। যেহেতু আজকের স্ট্র্যাটেজিসটা বেসিক্যালি হচ্ছে সুইং ট্রেডারের ব্যাপারে, আমরা বছরে আপনার 6টা থেকে 12টা ট্রেড করে থাকি বেসড অন মার্কেট সেন্টিমেন্ট, তারপর হচ্ছে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এই সকল জিনিসগুলো দেখে। সো এই স্ট্র্যাটেজিটাকে আমি আবার 3টা সাবসেক্টরে ভাগ করি। সবাই নোট নিচ্ছেন তো, রাইট?
স্ট্র্যাটেজি আর প্ল্যান আর রোড ম্যাপ যেটাই বলেন আপনারা, এটাকে আমি 3টা সেক্টরসে ভাগ করি এবং 3টা সেক্টরস একটা আরেকটার সাথে কোরিলেটেড। একটাকে আমি বলি হচ্ছে স্টক পিকিং, একটাকে বলি হচ্ছে অ্যানালাইসিস পার্ট, স্টক অ্যানালাইসিস যেটাকে বলি, আর একটাকে বলা হয় সেটা হচ্ছে এক্সিকিউশনস পার্ট, কিভাবে আপনি একটা স্টক এক্সিকিউট করবেন, কখন আপনাকে কিনতে হবে, এই সকল বিষয়গুলো হচ্ছে বেসিক্যালি এই জায়গাটাতে ডিসকাস করব। আজকে মোস্টলি আমি সম্ভবত এক্সিকিউশনসে যাইতে পারবো না, বাট আজকে আমি আপনাদেরকে স্টক পিকিংটা দেখাবো আর অ্যানালাইসিসের কিছু পার্ট দেখাবো। স্টক পিকিং এর ক্ষেত্রে আজকে আমরা দুইটা জিনিস ইউজ করব, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে বোঝায় একটা কোম্পানির আপনার অ্যাকাউন্টিং সাইডটা দেখা হয় মোস্টলি, তো সেটা হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট বলেন, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বলেন এবং ক্যাশ ফ্লো, এই জিনিসগুলো বেসিক্যালি হচ্ছে আপনার ফান্ডামেন্টালে দেখা হয়। তো আজকে ফান্ডামেন্টালের একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টক পিক করতে হয়, আর একটা হচ্ছে টেকনিক্যাল সাইডটা আমি আপনাদেরকে দেখাবো। সো টেকনিক্যালটা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল ইন্ডিকেটরস আমরা এই জায়গাটাতে ইউজ করি, যেমন RSI, MACD, ATR, ADX, অনেক ধরনের থাকে। সো সিম্পলি আজকে আপনাদের সাথে আমি দুইটা জিনিস ডিসকাস করবো বিষয়টা নিয়ে, একটা হচ্ছে RSI, একটা হচ্ছে MACD, আর হচ্ছে ভলিউম স্ট্র্যাটেজি। তিনটা কিভাবে একটা আরেকটার সাথে কোরিলেট করে আপনাকে আপনার ডিসিশনস মেক করতে হবে, সো এই দুইটা আজকে ডিসকাস করব। আর অ্যানালাইসিস 3 ধরনের হয়, এটাতেও ঠিক ফান্ডামেন্টাল, টেকনিক্যাল আর হচ্ছে কোয়ান্টিটেটিভ। সো ফান্ডামেন্টাল, আজকে টেকনিক্যালে যাবো আমরা মোস্টলি, জাস্ট স্টক পিকিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টালটা ইউজ করবো, এই জায়গাটাতে অলরেডি মেনশন করছি। টেকনিক্যালে আমরা দুইটা জিনিস দেখবো আজকে, RSI প্লাস MACD স্ট্র্যাটেজি। আর কোয়ান্টিটেটিভ বেসিক্যালি বোঝানো হয় যেটা হচ্ছে আপনার বড় বড় হেজ ফান্ড যে সকল প্রোগ্রামিংগুলো ইউজ করে মোস্টলি, যেমন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনস ইউজ করা, কোয়ান্টিটেটিভ ট্রেডিং, নিউ সেন্টিমেন্ট, এগুলোকে কিভাবে প্রোগ্রামিং এর ভিতর ঢুকায় একটা মডেল তৈরি করা যায় এবং সেটা কিভাবে এক্সিকিউট করা যায়। যেহেতু আমরা স্মল ইনভেস্টার্স, আমাদের ইনভেস্টমেন্ট 5 থেকে 10,000 বা 1 লাখ বা $1.5 লাখ বা $1 মিলিয়ন নিচে যারা, তাদেরকে আমরা হচ্ছে আপনার স্মল ইনভেস্টার হিসেবে কাউন্ট করি। তো আমাদের ক্ষেত্রে এত কমপ্লেক্স ওয়েতে যাওয়ার কোনো দরকার হয় না, কোয়ান্টিটেটিভ নিয়ে আমাদের এখন বেশি চিন্তা করার দরকার নেই। আমরা জাস্ট যদি একটাতে যদি ফোকাস করি টেকনিক্যালের, এই সিম্পল স্ট্র্যাটেজি যদি ফোকাস করি, দ্যাটস গুড এনাফ ফর আস। এটা দিয়ে আপনি 10, 15, 20 বছর আপনার সারা জীবন চালিয়ে দিতে পারবেন, ইউ উড নেভার হ্যাভ টু থিঙ্ক। বাট অ্যাট দ্য সেম টাইম সময়ের সাথে সাথে আপনাকে আপনার নলেজটা গেইন করতে হবে, কারণ মার্কেট সিচুয়েশন চেঞ্জ হয়, কোন সিচুয়েশন আপনি কোন স্ট্র্যাটেজি ইউজ করবেন, কোন সিচুয়েশন আপনি কিভাবে নিজের স্ট্র্যাটেজিগুলো সাজাবেন, তো সেই জন্য আপনাকে প্রতিনিয়ত হচ্ছে নলেজ গেইনের মধ্যে থাকতে হবে। 3 নাম্বার যে জিনিসটা স্ট্র্যাটেজি বা প্ল্যানে, সেটা হচ্ছে এক্সিকিউশনসটাকে আমরা 4 ভাগে ভাগ করি। আজকে এটা নিয়ে ডিসকাস করবো না, হোপফুলি নেক্সট উইক বা তার পরের উইকে যদি আরেকটা কোনো ওয়েবিনার থাকে, সেক্ষেত্রে আমি এক্সিকিউশন স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করার চেষ্টা করি। ভেরি পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। এটাকে আমি 4 ভাগে ভাগ করি। একটাকে বলা হয় এন্ট্রি স্ট্র্যাটেজি, একটাকে বলা হয় এক্সিট স্ট্র্যাটেজি, আর এই দুইটার মাঝখানে থাকে বেসিক্যালি আপনার টাইম ফ্রেম আর হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। অনেকে হয়তো আমার লেখা বুঝতেছেন না, বাট আমি দেখি নোটগুলো শেয়ার করার চেষ্টা করবো, বাট আপনারা তারপরে আমার সাথে একটু লেখার চেষ্টা করবেন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট যে কোনো জিনিস শেখার জন্য। সো এক্সিকিউশনসের 4টা পার্ট, এন্ট্রি, আর লাস্টে হচ্ছে এক্সিট, আর মাঝখানে থাকে হচ্ছে আপনার টাইম এবং প্রফিট পার্সেন্টেজ। কত সময়ের জন্য আপনি মার্কেটে টাকাটা ইনভেস্ট করতে চাচ্ছেন, কতটুকু রিটার্ন পাওয়ার জন্য, এবং এই টোটাল জিনিসটা আপনার ডিপেন্ড করবে আপনার এই অ্যানালাইসিসের উপর, আপনার এই অ্যানালাইসিস এবং স্টক পিকিং এর উপর। এই দুইটার উপরে ডিপেন্ড করবে আপনার এক্সিকিউশন স্ট্র্যাটেজি কি হবে। আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন, যারা 1 বছরের বেশি সময় ধরে মার্কেটে টাকা রাখতে চান, তাদের ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট হয়। কেউ হয়তো বা 2 মাসের জন্য আপনার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চায়, তাদের স্ট্র্যাটেজি ডিফারেন্ট হয়। সো এগুলোর মধ্যে কিছু ব্যাপার স্যাপার থাকে, সবকিছু
সম্পর্কে হয়তো ডিটেলসে বলতে পারবো না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল আজকের ওয়েবিনারটাতে। সো এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি বা প্ল্যান। সবাই কি নোটটা নিছেন? তাহলে আমি মুছে ফেলতে পারবো জিনিসটা। Everyone is good? তুমি একটা স্ক্রিনশট রেখে দিবা নাকি এটার? এটার স্ক্রিনশট ভিডিও করতেছি, ভিডিও তো থাকবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভিডিও থাকবে, বাট আমি চাচ্ছি সবাই যাতে জিনিসপত্রগুলো নোট হিসেবে রাখে, কারণ মোস্ট আচ্ছা। অফ দ্য সময় কেউ ভিডিও গো ওভার করবে বলে আমার মনে হয় না। সো হাতে কলমে যদি আপনার নোট অ্যান্ড পেপার থাকে সেক্ষেত্রে জিনিসটা বেটার হয়। আমি নোট নিয়েছি ভাইয়া। আপনি নোট নিচ্ছেন, সাউন্ডস গুড ম্যান। সো স্ট্র্যাটেজির ব্যাপারে আর কোনো কোয়েশ্চেন্স আছে কারো? আর আমাকে ক্ষমা করবেন, আমি অ্যাকচুয়ালি কোনো লাইক প্রফেশনাল কোনো স্পিকার না, আমি জাস্ট হিয়ার টু হেল্প ইউ গাইস। সো কোনো ভুল ভ্রান্তি হলে ডেফিনেটলি মাফ করার চেষ্টা করবেন। আমার হাতের লেখাও খুবই ডিজাস্টার অ্যাকচুয়ালি, সো যতটুকু ক্লিন করতে পারি ততটুকু করে দিচ্ছি আপনাদেরকে। পিক অ্যানালাইসিস and its execution. সো এই তিনটা জিনিস হচ্ছে বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সাবসেক্টরস থাকে। সো এটা গেল আমাদের পার্ট 1, যে ইন্ট্রো যে জিনিসটার কথা বলতেছিলাম, দ্যাটস দ্য পার্ট 1। পার্ট 2তে হচ্ছে আমরা স্টক সাইকেল বোঝার চেষ্টা করবো, একটা স্টক কয়টা সাইকেলের উপর দিয়ে যায়। আবির ভাই আপনি যদি একটু চ্যাটগুলো দেখতেন একটু বেটার হইতো অ্যাকচুয়ালি। হ্যাঁ আমি দেখতেছি, এখন আমি কয়েকজন দেখতে পাচ্ছি মিউট করা না আর কি, কেউ সবাই একটু মিউট করলে ভালো হয়, ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতেছে। এখানে সোহান ভাই এবং সঞ্জয় বর্মন একটু কাইন্ডলি মিউট করলে ভালো হয়, থ্যাংক ইউ। অলরাইট, তারপর হচ্ছে আপনার স্টক সাইকেল। স্টক বেসিক্যালি হচ্ছে আপনার 4টা সাইকেলের উপর দিয়ে যায়। সো এই 4টা সাইকেল যখনই আপনি একটা চার্ট দেখবেন, 4টা সাইকেল A B C D। সো এই যে নিচের এটাকে আমরা বলি অ্যাকুমুলেশন সাইকেল। এই যে সাইকেলটা এটাকে আমরা বলি হচ্ছে মার্কআপ সাইকেল। আর 3 নম্বরে এই যে সাইকেলটা এটাকে বলি আমরা ডিস্ট্রিবিউশন সাইকেল। এবং লাস্টের যে সেটাকে আমরা বলি মার্ক ডাউন সাইকেল। মার্ক আপকে অনেক সময় অনেকে দেখবেন আপনার অ্যাডভান্সিং সাইকেলও বলে, এবং মার্ক ডাউনটাকে অনেকে দেখবেন আপনার ডিক্লাইনিং সাইকেলও বলে। সো আপনি যখন অ্যাজ এন ইনভেস্টর হিসেবে মার্কেটে ঢুকবেন, আপনাকে চার্ট দেখেই বোঝা লাগবে যে স্টকটা কোন সাইকেলে আছে। আপনি যদি এই জায়গাটাতে যদি ভুল করে ফেলেন সেক্ষেত্রে আপনার টাকা লুজ হওয়ার চান্সেস বেশি থাকবে। সো অ্যাকুমুলেশন সাইকেলটা বলতে কি বোঝায়, আমি আপনাদেরকে একটা পিকচার শেয়ার করার চেষ্টা করি গুগল থেকে। মার্কেট সাইকেল। এক্সকিউজ মি আনাম ভাই, আপনার ওই স্ক্রিনটা ওই ডানে সরে আসছে কিছুটা, সেজন্য আমরা একটা পাশ দেখতে পাচ্ছি না, অ্যাটলিস্ট আমি দেখতে পাচ্ছি না একটা পাশ, বাম পাশের অংশটুকু খানিকটা। বাম পাশের অংশটা খানিকটা মিস হয়ে যাচ্ছে, লাইক 10-20% মনে। এখন দেখা যাচ্ছে না মানে দেখা যাচ্ছে না। আপনি যে টাইপ কোথায়? আমি তো দেখতে পাচ্ছি কোন, আমিও পুরো স্ক্রিন দেখতে পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। দেখতে পাচ্ছি। সেম হিয়ার। ওকে ওকে, রনি ভাই রাইট? হ্যাঁ এখন আমি হচ্ছে আচ্ছা এখন দেখতে পাচ্ছি। ওকে এখন দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা না। আপনি আইডিয়া ফলসে আছেন, আপনি তো আমার সাথে এমনিতেই বসে জিনিসপত্র দেখে নিতে পারবেন। সো বাকিরা জাস্ট দেখতে পারলেই হয়। আচ্ছা এনাম ভাই, কুইক কোয়েশ্চেন।
Right. Go ahead. এই যে মার্কেট সাইকেল, এটা কি ডেইলি সাইকেল নাকি ইয়ারলি টাইম স্কেলটা কি? সো এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। এটা অনেক সময় লং টার্ম সাইকেলও হয়, কিছু কিছু স্টক দেখবেন যেগুলো হচ্ছে আপনার বছর 2 বছর আপনার সাইকেলগুলো চলতে থাকে। আচ্ছা আর কতগুলা দেখবেন হচ্ছে আপনার ডেইলি সাইকেলও হয়, হয়তোবা দেখা গেছে 5-10 দিনের মধ্যে সাইকেলগুলো চেঞ্জ হতে থাকে। সো এটা ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের ইনভেস্টমেন্টে যাচ্ছেন, কি ধরনের স্টক আপনি পিক করতেছেন। হুম হ্যাঁ, তো আমরা thank you. মোস্টলি হচ্ছে যখন এই সাইকেলটা ইউজ করব, তার সাথে আমরা আরো 2-3টে ইন্ডিকেটরস আমরা ইউজ করি। একটা হচ্ছে আপনার আরএসআই, আর একটা হচ্ছে ম্যাকডি, আর হচ্ছে ভলিউম। এই চারোটা একসাথে ইউজ করার পর দেন আমরা ট্রেন্ডটা বোঝার চেষ্টা করি যে মার্কেটটা এখন কোন সিচুয়েশনে আছে, এটা কি মার্কেটটা এখন ইনভেস্ট করা ঠিক হবে কি হবে না। তো পরবর্তীতে কয়েকটা সেগমেন্টে গেলে জিনিসটা আপনার জন্য ইজি হয়ে যাবে বোঝাটা। আচ্ছা আচ্ছা, সো ওকে, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। স্টক সাইকেল কি রে? আমার এটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন যেটা ওপেন করছি? হ্যাঁ দেখা যাচ্ছে। জি। আমার এখানে দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার ইজ পজড। ওকে, মার্কেট সাইকেলের একটা পিকচার আপনাদেরকে দেখাতে পারলে বেটার হইতো। মার্কেট সাইকেল ইমেজ, লেটস সি। মার্কেট সাইকেল অ্যাকুমুলেশন লিখে সার্চ দাও, চলে আচ্ছা আসবে। হ্যাঁ, রাইট। এই পিকচারটা সবসময় সবাইকে দেখাতে চাই, সেই পিকচারটা না থাকলে অবশ্য ওকে, দ্যাটস দ্য ওয়ান আই ওয়াজ টকিং অ্যাবাউট। সো আপনারা এটা দেখতে পারতেছেন ইমেজটা? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, ফোর মার্কেট ফেজেস এটা। হ্যাঁ, ওকে। সো এটা হচ্ছে মার্কেট ফেজ, যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম। অ্যাকুমুলেশনস পিরিয়ড, অ্যাডভান্সিং, ডিস্ট্রিবিউশনস এন্ড ডিক্লাইনিং। একটা স্টক 4টা পিরিয়ডের উপর দিয়ে যায় এবং এটা ডিপেন্ড করে, যেমন 6 মাসেরও হতে পারে, এটা অ্যাকুমুলেশনস পিরিয়ডটা 2 বছরও হইতে পারে, 1 বছরও হইতে পারে, 10 দিনও হইতে পারে, ডিপেন্ড করতেছে। এবং যখন আপনার অ্যাকুমুলেশনস পিরিয়ডটা শেষ হয়, এটা অ্যাডভান্সিং এ যায়। সো অ্যাকুমুলেশনস জিনিসটা কি? অ্যাকুমুলেশনস জিনিসটা হচ্ছে বেসিক্যালি যখন হচ্ছে স্টকের দামটা সবচেয়ে কম থাকে, তখন দেখবেন স্টকের প্রাইসটা মুভ হইতে থাকে না, একটা ফ্ল্যাট সময় যাবত হচ্ছে আপনার স্টকের দামটা চলতে থাকে একটা লম্বা সময় ধরে। এবং এই সময়টাতে দেখবেন আপনি কোনো নিউজ পাবেন স্টকটার ব্যাপারে, মানুষজন এই স্টকটা নিয়ে কথা বলে না, কিন্তু মোস্টলি এই সময়টাতে যেটা হয় সেটা হচ্ছে আপনার বড় বড় যারা মানি ম্যানেজার্স থাকে বা ফান্ড ম্যানেজার্স থাকে বা আপনার যারা প্রফেশনাল ট্রেডার্সরা থাকে, এই সময়টাতে চলে স্টকটা কিনতে থাকে, একটা লম্বা সময় যাবত ওরা স্টকটা কিনতে থাকে। দেখবেন এই স্টকের মধ্যে তখন কোনো মুভমেন্ট থাকে না। না কিন্তু ওরা যদি কিনতে থাকে তাহলে কি স্টকের প্রাইসটা তখন বাড়া উচিত, শুরু করা উচিত না? না না, কারণ এটা তখন হচ্ছে আপনার ইনসাইডার ট্রেড হিসেবে কাজ করতে থাকে, ওরা বিভিন্ন জায়গা থেকে স্টকগুলো কিনতে থাকে তখন। আর ওরা তো আর আমাদের মতো যেরকম আপনার একসাথে মানে দেখা যায় না মার্কেট সাইকেলের মধ্যে যে 100 মিলিয়ন স্টক ট্রেড হচ্ছে বা এরকম কোনো কিছু নেই। ওরা দেখা যায় 4 মিলিয়ন 5 মিলিয়ন সময় ধরে ধরে কিনতে থাকে, হয়তো 100,000, পরের দিন 100,000। তো 6 মাসে ওরা যদি এরকম প্ল্যান রাখে যে আমি 100 মিলিয়ন স্টকস আমি আগামী 6 মাসে কিনবো এই প্রাইসের মধ্যে, প্রতিদিন আমাকে কতটুকু স্টক কিনতে হবে সেভাবে করে কিন্তু ওরা ইনভেস্টটা করতে থাকে, যাতে করে আপনারা আমার মতো রেগুলার পার্সন যারা আছে তারা যাতে এই জিনিসটা সম্পর্কে বুঝতে না পারে। বুঝতে পারছি? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। সো এই সময়টাতে দেখবেন আপনার স্টকের দামটা বাড়বে না, এটা একটা সাইড ওয়েসে অনেক লম্বা সময় চলতে থাকে। এবং ইনভেস্টার্স আমাদের মতো যারা আপনার ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স থাকে, তারা মোস্ট অফ দ্য সময় হচ্ছে হাল ছেড়ে দিচ্ছে, লাইক স্টকের দামটা আর বাড়বেই না, কিনারই দরকার নেই। বাট এটা বেসিক্যালি আমি একটু বলি, এটা বাড়ে কিন্তু খুবই কম, 1% 2%, 5% 10% এরকম। হ্যাঁ, মানে 20-30-50% বাড়বে না। হ্যাঁ, 20-30-50% কখনো বাড়বে না। এরপর যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনার স্টকটা অ্যাকুমুলেশন পিরিয়ড শেষ হওয়ার পর স্টকটা হচ্ছে আপনার মার্কআপ পিরিয়ডে চলে যায়। তখন হচ্ছে একটা লম্বা সময় যাবত দেখবেন যে আপনার স্টকের দামটা বাড়তেই থাকে, বাড়তে 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 এটা একদম অন দ্য টপে চলে যায়। এবং টপে চলে যাওয়ার পর তখন দেখবেন মানুষজনের মধ্যে একটা প্যানিক শুরু হয়ে যায় এবং নিউজ আসতে থাকে এই স্টকটার ভ্যালুয়েশন অনেক বেশি হয়ে গেছে, ফান্ডামেন্টালের সাথে কোনো কিছু মিলতেছে না, হোয়াটস গোয়িং অন। যখনই একটা জিনিস নিউজে চলে আসে তখন হচ্ছে আপনার একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়
সো অ্যাডভান্সিং পিরিয়ডে যাওয়ার পর একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়, এই সেন্টিমেন্টে দেখবেন মানুষজন স্টক কিনতে থাকে, বিক্রি করতে থাকে, মানে একটা মিক্সড ফিলিং থাকে এই জায়গাটাতে। অ্যাডভান্স পিরিয়ডের পরে যে মিক্সড ফিলিংটা থাকে সেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউশন সাইড। এই সময় দেখবেন একটা ভলাটিলিটি বেড়ে যায় মার্কেটের মধ্যে, এবং সেই সময়টাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার সেলার্স স্টক সেল করতে থাকে, বা শর্ট সেলাররা চলে আসে, ওরা এই হচ্ছে স্টকগুলো বিক্রি করতে থাকে, বিক্রি করে লাস্ট ফোর্থ যে স্টেপটা থাকে সেটাকে বলা হচ্ছে মার্ক ডাউন। তখন দেখবেন যে স্টকের দামটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার পড়তে থাকে। সো এটা হচ্ছে 4টা ফেজ। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, রিয়েল লাইফ এক্সাম্পল। আমি ট্রেডিং ভিউ নামে হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশন ইউজ করি, আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে ইউজ করতে হয়। এখন কারো কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ওয়াচ হোয়াট আই এম অ্যাকচুয়ালি ট্রাইং টু এক্সপ্লেইন। একটা স্টক দেখাই, এটা হচ্ছে আমেরিকান এয়ারলাইন্সের স্টক, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি 4টা ফেসের কথা কেন বলতেছি এবং কিভাবে আপনি 4টা বুঝবেন। সরি, একটু লোড হইতে একটু সময় নিচ্ছে এটা। আমি জাস্ট চার্টের প্যাটার্নটা একটু চেঞ্জ করব। এটা হচ্ছে আপনার এরিয়াতে দেখাচ্ছে, আমি জাস্ট ক্যান্ডেলস্টিক্সে চেঞ্জ করবো এটাকে, তাহলে জিনিসটা বুঝতে ইজি হবে। তো আমি আপনাদেরকে এতক্ষণ বললাম যে অ্যাকুমুলেশনস পিরিয়ড, তারপর হচ্ছে আপনার অ্যাডভান্সিং পিরিয়ড, ডিস্ট্রিবিউশন সাইড। সো আমেরিকান এয়ারলাইন্স ইটস এ ভেরি গুড এক্সাম্পল। আপনি অন্যান্য স্টকসগুলোতে কিন্তু সেম জিনিসটা পাবেন। আমি এই কারণে আপনাদেরকে এটা বোঝাবার চেষ্টা করতেছি, বিকজ অনেকেই কোয়েশ্চেন্স করছে আমাকে, ভাইয়া আমেরিকান এয়ারলাইন্সটা কি বেটার হবে কিনা কেনার জন্য বা ধরে রাখার জন্য। সো আমি আপনাদেরকে দেখাই জিনিসটা, লাস্ট 5 ইয়ার্সের ডেটা দেখাই। ওকে, এটা থেকে আর বেশি করতে পারতেছি না। সো এই জায়গাটা আপনারা যদি একটু খেয়াল করেন, এই জায়গাটা যদি আপনারা একটু খেয়াল করেন, সাম রিজনস আমার কলমও কাজ করতেছে না, খুবই ভালো লাগতেছে কলম কাজ না করার কারণে। সো এই জিনিসটা যদি আপনি দেখেন, এখানে আমি একটা প্যাটার্ন দেখাচ্ছি আপনাদেরকে। Dang. এই জায়গাটা দেখেন, এটাকে আমি যদি আর একটু জুম আউট করতে পারতাম তাহলে আরো ভালো করে দেখাতে পারতাম আপনাদেরকে। আচ্ছা হ্যাঁ, জুম আউট করা যাচ্ছে। যে একটা লম্বা সময় যাবত কিন্তু এটার অ্যাকুমুলেশন পিরিয়ডটা ছিল, কিন্তু এই সময়টাতে আপনার প্রাইসের দাম কিন্তু একটা সার্টেন রেঞ্জের মধ্যে কিন্তু মুভ করতেছিল, এটা কিন্তু কোনোভাবে এটা ভাঙে নাই। এবং যখনই সেটা ভাঙছে এই জায়গাটার মধ্যে দেখেন, এই জায়গাটার মধ্যে যখন এটা ভাঙছে, it just started going up। ঠিক আছে, একটা লম্বা সময় যাবত কিন্তু এটা জাস্ট বাড়াই শুরু করছে, যেটাকে আমরা অ্যাডভান্সিং পিরিয়ড বলতেছি। ম্যান, ট্রেডিং ভিউটা লগইন করতে পারো, লগইন করলে একটু ভালো হয়। আমি লগ ইন করছি, আমার বুঝলাম না আমার আজকে মানে নেটওয়ার্কটা এত বাজে বিহেভ করতেছে কেন। ভাইয়া আমার মনে হয় তোমার ইন্টারনেট কানেকশনে ভিডিও অন করাতে বোধহয় এটা হ্যাঁ, হইতে পারে। তো মানে তোমার ভিডিও ক্যামেরা বন্ধ করলে কি যদি একটু ব্যান্ডউইথ কিছুটা ইয়ে হয়, আমি রাইট শিওর না। রাইট, ওকে সাউন্ডস গুড, আমি সেটাই করতেছি। ওকে,
সো এটা হচ্ছে অ্যাকুমুলেশনস পিরিয়ড। অ্যানোটেশনসটা নিয়ে আমি অ্যাকুমুলেশনস পিরিয়ড। এবং যখনই দেখবেন আপনি স্টকটি অ্যাকুমুলেশন পিরিয়ড থেকে বের হয়েছে, এটা জাস্ট লাগাতার বাড়া শুরু করছে একটা লম্বা সময় যাবত, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভান্সিং পিরিয়ড বা মার্কআপ পিরিয়ড। এবং যখনই আপনার একটা স্টক মার্কআপ পিরিয়ডটা পার করে চলে আসে, man, yeah, all the drawing. যখনই হচ্ছে আপনার আজকে আমার সাথে এই সকল জিনিসগুলো হওয়া দরকার ছিল, ম্যান, হইল কোনো কথা। সো অ্যাকুমুলেশন পিরিয়ড থেকে যখনই এটা অ্যাডভান্সিং পিরিয়ডে গেছে, একটা সময় দেখবেন মার্কেটের মধ্যে একটা ভলাটিলিটি স্টার্ট হয়েছে এই জায়গাটার মধ্যে। যদি আপনারা দেখেন, এই জায়গাটার মধ্যে একটা বিশাল বড় কিন্তু ভলাটিলিটি স্টার্ট হয়েছে। সো যেটাকে আমরা বলতেছি আপনার ডিস্ট্রিবিউশন পিরিয়ড। এটা এই জায়গাটাকে বলা হচ্ছে আপনার, এই জায়গাটাকে বলা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন পিরিয়ড। তখন হচ্ছে মার্কেটটা বেসিক্যালি ডিসিশনস নিতে পারতেছে না স্টকের দামটা বাড়বে কি বাড়বে না, এবং শর্ট সেলার্সরা তখন এসে হচ্ছে আপনার স্টকের দামটা কমানো শুরু করে। সো যখনই এই সাইকেলটা শেষ হয়, সাইকেলটা শেষ হওয়ার পর দেখবেন স্টকের দামটা কিন্তু আস্তে আস্তে কমা শুরু করছে। স্ট্রেট ওয়েতে একটা বিশাল সময় যাবে কিন্তু স্টকের দামটা কমছে, কমে কিন্তু একেবারে বটমে চলে আসছে, 865 সামথিং এ চলে আসছে। আসার পর যে জিনিসটা বর্তমান সিচুয়েশন যদি এখন আপনি দেখেন, এই স্টকটা কিন্তু আবার সেম অ্যাকুমুলেশন পিরিয়ডের মাধ্যমেই যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে কিন্তু স্টকের প্রাইসটা কিন্তু মুভ করতেছে না। একটা নির্দিষ্ট ইয়ার বাইরে কিন্তু এটা কোনোভাবেই মুভ করতেছে না, এবং মুভ করলেও দেখা যায় আবার ব্যাক করে চলে আসতেছে। আমরা যদি এই জায়গাটাতে দেখি, একটা নির্দিষ্ট সাইকেলের মধ্যেই জাস্ট সেটা আপস এন্ড ডাউনস করতেছে। সো $10.75 থেকে আপনার $17 রেঞ্জের মধ্যে আছে। সো এই জায়গাটাতে দেখবেন মোস্ট অফ দ্য মানি ম্যানেজার যারা, তারা কিন্তু এখন কিন্তু স্টকটা লাইক কেনা শুরু করছে। সো দে আর অ্যাকুমুলেটিং দ্যাট স্টক। যখনই এই জিনিসটা আপনার ক্রস করে ফেলবে, তখন দেখবেন আবার এটা অ্যাডভান্সিং ফেসে চলে যাবে, এবং স্টকের দামটা একটা নির্দিষ্ট সময় বা 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত বাড়তে থাকবে, এবং বাড়তে 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 এটা যে হাই রেঞ্জে ছিল 2017-18 সালে $54 বা $55 বা রেঞ্জ $50 ভিতরে, এই জায়গাটাতে আবার ব্যাক করবে। ব্যাক করার পর দেখবেন আবার ভ্যালুয়েশনস এর কথা চলে আসবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর কথা চলে আসবে। মানুষজন বলতে শুরু করবে যে লাইক ওর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর সাথে স্টকের দামটা ম্যাচ করতেছে না। যখন এই সকল নিউজগুলো আসতে থাকবে, মানুষের মুখে মুখে স্টকের নামটা চলে আসবে, তখন দেখবেন একটা ভলাটিলিটি শুরু হবে, ডিস্ট্রিবিউশন রেঞ্জে যাবে, মার্কেটের মধ্যে আপনার শর্ট সেলার আসবে, রেগুলার সেলার আসবে, স্টকের দামটা কমানোর চেষ্টা করবে, এবং কমতে কমতে আবার সেম সাইকেলের মধ্যে যাবে। সো বেসিক্যালি হচ্ছে একটা স্টক 4টা সাইকেলের উপর থাকে। ওইটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা দেখালাম। যখনই আপনি একটা চার্ট দেখবেন, চার্টটাকে জুম আউট করার চেষ্টা করবেন, জুম আউট করে আপনি প্যাটার্নটা বোঝার চেষ্টা করবেন যে এই 4টা ফেসের মধ্যে স্টকটা কোন ফেসের মধ্যে আছে। এটা কি অ্যাকুমুলেশনসে আছে, নাকি এটা মার্কআপে আছে, নাকি ডিস্ট্রিবিউশনসে আছে, নাকি গোয়িং ডাউনে আছে। যখনই আপনি দেখবেন যে একটা স্টক অ্যাকুমুলেশন পিরিয়ডে আছে, জাস্ট ট্রাই টু বাই দ্যাট স্টক মোস্ট অফ দ্য সময়। এটা যদি আপনার 6 মাসও সময় লাগে, 6 মাস পরেও দেখবেন আপনার স্টকটা অ্যাকুমুলেশন পিরিয়ড থেকে বের হয়ে কিন্তু অ্যাডভান্সিং এ যাবে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যখন স্টকের দামটা বাড়তে থাকে, মোস্ট অফ দ্য সময় 50, 60, 100, 200% পর্যন্ত আপনার বাড়তে পারে। ডিপেন্ডস অন হাউ মার্কেট আর অ্যাকচুয়ালি কিভাবে এটার সাথে রিয়াক্ট করতেছে। সো এই হচ্ছে মার্কেট সাইকেল। কারো কোনো কোয়েশ্চেন্স আছে মার্কেট সাইকেল নিয়ে? আমি বুঝাইতে পারছি জিনিসটা? কেউ জি না ভাইয়া, বুঝলে প্লিজ বলেন। সাইকেল তো বুঝতেছি, তবে যেটা বুঝতে পারি নাই যে এই আইডেন্টিফিকেশনটা কেমন করে করবেন।
যে আসলে এটা এই অ্যাকুমুলেশন সাইকেলের মধ্যে আছে। সবচেয়ে সমস্যা হচ্ছে যে মার্কআপ সাইকেল থেকে যে ডিস্ট্রিবিউশন সাইকেলের যে টার্বুলেন্সটা, এই দুটোর মধ্যে তফাৎটা বুঝতে, বা ডিস্ট্রিবিউশন সাইকেলের থেকে যে ডিক্লাইন সাইকেলটা, এই দুইটা আসলে কখন কোনটা আসলে বোঝা যায় না। রাইট। সো এটার জন্য হচ্ছে আমরা দুটো ইন্ডিকেটরস ইউজ করব, যেটা আপনাদেরকে অলওয়েজ ইউজ করা লাগবে। কারণ আপনি চার্ট দেখতেছেন, চার্ট দেখে আপনি কখন বুঝবেন যে স্টকটা অ্যাকচুয়ালি মানে কোন সাইকেলের উপর দিয়ে যাচ্ছে। যেমন এই চার্টটা দেখে আপনি হয়তো বা বুঝতেছেন যে হ্যাঁ, ফেব্রুয়ারির 2011 ফেব্রুয়ারি থেকে একটা সময় যাবত এটা হচ্ছে আপনার আস্তে আস্তে বাড়া শুরু করছে, বা অ্যাকুমুলেশনস ছিল, হুট করে দামটা বেড়ে গেছে। সো এই জিনিসগুলো ট্র্যাক করার জন্য আমরা বেসিক্যালি হচ্ছে আরএসআই আর ম্যাকডিটা ইউজ করব। তুমি কি অ্যাপলটা থেকে এক্সপ্লেইন করবা কোনো ফেস পাও কিনা? অ্যাপল? হ্যাঁ, ওকে। যেমন অ্যাপল যদি দেখেন আপনি 2013 সাল থেকে 2013 সাল থেকে অলমোস্ট 2017 সাল পর্যন্ত এটা কিন্তু একটা অ্যাকুমুলেশন ফেসে ছিল, মানে একটা রেঞ্জের মধ্যে কিন্তু মুভ করতেছে। যদি আমরা এদিকে যদি দেখি, এটা জাস্ট একটা রেঞ্জের মধ্যে মুভ করতেছে অনেক লম্বা সময় যাবত, 3 বছর 4 বছর হয়ে গেছে এটা। এবং এই রেঞ্জটা দেখা গেছে আপনার $12 থেকে $35 মধ্যে ছিল। যখন ওই রেঞ্জটা ভেঙে ফেলছে, ভেঙে কিন্তু অলমোস্ট এখন অ্যাডভান্সিং ফেসে আছে। সো স্টক অ্যাপেলের ক্ষেত্রে যেটা হচ্ছে, অ্যাপেল হচ্ছে এখনো বাড়ার মুডে আছে, যেটা ইম্পর্টেন্ট বিষয়। ইটস জাস্ট গোয়িং আপ। এটার কখন আপনার ডিস্ট্রিবিউশন ফেস আসবে এটা ডিপেন্ড করতেছে। হয়তোবা একটা কোম্পানির আপনার 20, 25, 30 বছর একটা সাইকেল চলতে থাকে, এরপরে হয়তো ওরা কোনো ইনোভেশন আনতে পারে না, তখন হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেসে যেতে পারে। তো এটা একটা জিনিস। যেমন হ্যাঁ, অ্যাপেলে দেখেন আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, এটার অ্যাকুমুলেশন স্পেসটা অনেক ডিফারেন্ট অ্যাকচুয়ালি। একটা লম্বা সময় যাবত চলছে, তারপর আবার বাড়ছে, আবার শর্ট টার্ম হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন ছিল, আবার শর্ট টার্ম হচ্ছে মার্ক ডাউন ছিল, আবার জাস্ট মানে ডিফারেন্ট রেঞ্জ। এতে কখনো 3 মাস, কখনো 6 মাস, ডিপেন্ড করতেছে। বেসিক্যালি আপনাকে চার্টটা বোঝা লাগবে। আমি এই সেগমেন্টটা একটু পরেই আসতেছি, কিভাবে আপনারা জিনিসটা অ্যানালাইজ করবেন। কারো কোনো কোয়েশ্চেন্স আছে? কনফিউজ আচ্ছা করতেছি ভাই, কাউকে আমি? হ্যাঁ না আমরা যদি স্টকটা কেউ সেল করে দিতে চাই, হ্যাঁ উনি অ্যাকচুয়ালি অ্যাডভান্সিং পিরিয়ডের কোন মোমেন্টে বুঝবেন যে স্টকটা কখন সেল করতে হবে? মানে হ্যাঁ, ওইটা ডিস্ট্রিবিউশনে গেলে তো আমি আর প্রফিট করতে পারছি না, তাই না? রাইট রাইট, আপনি করতে পারতেছেন না। তো সেজন্য হচ্ছে আমরা এক্সিকিউশন স্ট্র্যাটেজির কথা বলছি। আমি জানি না আপনি ফার্স্ট ইয়ার ইয়াটা দেখছেন কিনা। সো এক্সিকিউশন স্ট্র্যাটেজিটা বেসিক্যালি আপনাকে এই জিনিসটা শেখায় যে আপনাকে কখন বুঝতে হবে যে আপনি স্টকটা কিনবেন, আর কখন আপনাকে বুঝতে হবে যে স্টকটা বিক্রি করবেন। ওকে। হ্যাঁ, সো এই জিনিসটা আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে আপনার একটা ইকোনমিক্যাল টার্ম থাকে সাপ্লাই এন্ড ডিমান্ড, এবং এটাকে আপনি যদি টেকনিক্যাল টার্মে আপনি যদি এটাকে কনভার্ট করেন, আমরা এটাকে বলি হচ্ছে আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো যখন আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বুঝে যাবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এন্ট্রি এবং এক্সিট স্ট্র্যাটেজিটা আপনার জন্য বোঝা অনেক ইজি হয়ে যাবে। এবং সেটার সাথে আপনার আরো 2-1টি ইন্ডিকেটরস আমরা ইউজ করব, জাস্ট টু মেক শিওর দ্যাট আমাদের স্ট্র্যাটেজিটা পারফেক্টলি ভাবে কাজ করতেছে। আচ্ছা ভাই, ওকে ওকে, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। সো এটা গেল হচ্ছে আপনার মার্কেট সাইকেল। তো আপনারা মার্কেট সাইকেলটা আর একবার জাস্ট একটু স্টাডি করে নেবেন, ইনভেস্টোপিডিয়াতে ওরা ভালো এটা এক্সপ্লেন করতে পারে। সো এটা একটা জিনিস। 3 নাম্বারে হচ্ছে আমি কিভাবে একটা স্টক অ্যানালাইজ করতে হয় সেটা সম্পর্কে দেখাবো। যেমন আমাদের প্ল্যানের মধ্যে আমি যেটা এক্সপ্লেন করছি, 3টা পার্ট আছে। একটা হচ্ছে স্টক পিকিং পার্ট, আরেকটা হচ্ছে আপনার স্টক অ্যানালাইসিস পার্ট, আরেকটা হচ্ছে এক্সিকিউশনস পার্ট। সো আমি প্রথমে অ্যানালাইসিসটা দিয়ে স্টার্ট করব, এরপরে হচ্ছে আমি স্টক পিকিংটাতে আমি ব্যাক করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য হচ্ছে আপনার ডিসিশনস মেক করাটা বেটার হবে। তো স্টক অ্যানালাইসিসের জন্য আমরা আজকে টেকনিক্যালটা ইউজ করব, শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসটি ইউজ করব। এবং এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আমরা 2টা ইন্ডিকেটরস ইউজ করব। একটাকে বলে আরএসআই আর একটাকে বলে ম্যাকডি। সো আরএসআই বলতে বোঝায় হচ্ছে আপনার রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স,
আর NACD বলতে বোঝায় মুভিং অ্যাভারেজ, কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স। প্রথমে RSI দিয়ে স্টার্ট করি। সো RSI জিনিসটা কি? সো RSI বেসিক্যালি হচ্ছে আপনার প্রথমে বুঝার চেষ্টা করি ইন্ডিকেটর জিনিসটা কি। সো ইন্ডিকেটরস বেসিক্যালি হচ্ছে আপনাকে সিগন্যাল প্রোভাইড করে। সো কখন আপনার একটা স্টক একটা স্ট্রং মুভমেন্টে আছে বা কখন একটা স্টক উইক মুভমেন্টে আছে, কখন আপনাকে একটা স্টক কিনতে হবে এবং কখন একটা আপনাকে স্টক বিক্রি করতে হবে, এই সিগন্যালসটা বেসিক্যালি হচ্ছে আপনার ইন্ডিকেটরস গুলো প্রোভাইড করে। এবং মোস্ট অফ দ্য ইন্ডিকেটরস গুলো হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল ফর্মুলা থাকে এগুলোর পিছনে, এবং ওইটার উপর বেসিস করে আপনাকে সিগন্যাল জেনারেট করার চেষ্টা করে। সো আজকে দুইটা টেকনিক্যাল ইন্ডিকেটরস নিয়ে কথা বলবো। RSI এর ক্ষেত্রে যেটা হয়, এটা আমাদেরকে বেসিক্যালি হচ্ছে আপনার ওভারবট এবং ওভারসোল্ড, কখন সবচেয়ে বেশি কেনা হয়ে গেছে, কখন সবচেয়ে বেশি বিক্রি হয়ে গেছে, এই সিগন্যালটা প্রোভাইড করে। আর MACD মুভিং অ্যাভারেজ, ডাইভারজেন্স, মুভিং অ্যাভারেজ, কনভার্জেন্স এন্ড ডাইভারজেন্স আমাদেরকে যে ইন্ডিকেশনসটা প্রোভাইড করে সেটা হচ্ছে ট্রেন্ডটা আমাদেরকে বুঝায়, স্টকটা কোন ট্রেন্ডে আছে, মানুষজন স্টকটা কিনতে চাচ্ছে কি কিনতেছে না, গত 20 দিনের মুভিং অ্যাভারেজ কেমন ছিল, মানুষজন কি এটা আপওয়ার্ড ট্রেন্ড নাকি এটা ডাউনওয়ার্ড ট্রেন্ড। সো MACD বেসিক্যালি হচ্ছে আমাদেরকে এই ইনফরমেশনসটা প্রোভাইড করে। আর RSI আমাদেরকে যে জিনিসটা প্রোভাইড করে সেটা হচ্ছে আপনার স্টকটা ওভারসোল্ড নাকি ওভারবট। সো RSI এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা দুইটা নাম্বার দেখার চেষ্টা করি। লোয়ার লেভেলে হচ্ছে আমরা 30টা দেখার চেষ্টা করি এবং হায়ার লেভেলে আমরা 70টা দেখার চেষ্টা করি। যখনই একটা স্টক 30তে চলে আসে, যখন ওভারসোল্ড হয়ে যায় এবং স্টকটা যখন উইক হয়ে যায়, তখন আমরা বুঝার চেষ্টা করি যে পরবর্তীতে স্টকটা বাড়ার চান্সেস আছে কিনা, এবং সেই জিনিসটা আমরা চেক করি হচ্ছে MACD-র মাধ্যমে। সো যখনই একটা স্টক 30-এর নিচে চলে যায়, এটা ওভারসোল্ড, এবং মোস্ট অফ দ্য সময় যারা নিউবিস থাকে তাদেরকে আমি বলি ওভারসোল্ড মানে হচ্ছে বাই। আর যখন 70-এর উপরে চলে যায় ওভারবট, সেই ক্ষেত্রে আমরা বলি সেল। বাট এটার মধ্যে কিছু ডিফারেন্সেস থাকে, এগুলো পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে গেলে আমি আপনাদেরকে বুঝাবো। বাট ফর আজকের খাতিরে, যখনই RSI 30-এর নিচে চলে আসবে তার মানে হচ্ছে স্টকটা বাই, যখনই RSI 70-এর উপরে চলে যাবে তার মানে হচ্ছে স্টকটা সেল, তখন আপনি স্টকটা সেল করে দিবেন। তো চলেন প্রথমে আমরা একটা উদাহরণ দেখি কিভাবে RSI টা ইউজ করতে হয়। তো সেম জিনিস, যে অ্যাপ্লিকেশনসটার কথা আমি আপনাদেরকে বলছি, ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউতে যাবেন। সো ওপেন করলে প্রথমে এই জিনিসটা আসবে। সো আপনি যদি উপরে দেখেন একটা সার্চ বাটন আছে, এখানে সার্চ বাটনে আপনি যে কোনো একটা স্টক আপনি দিতে পারেন। সো কেউ আমাকে একটা স্টকের টিকার সিম্বল বলেন, যে কোনো একজন। টেসলা। ওকে, যখন আমি টেসলা সার্চ দিছি, ও হচ্ছে টেসলাটা ওপেন করছে। তো ওপেন করার পর আপনি যেটা করবেন, নিচে এসে এখানে একটা ফুল ফিচার চার্ট দেখবেন অপশনসে, দেখতেছেন আমার মাউস কার্সারটা কোথায় মুভ করতেছি। ফুল ফিচার চার্টে যখন আপনি ক্লিক করবেন, সে হচ্ছে আপনার রিয়েল চার্টটা আপনার ওপেন করবে, এবং চার্টটা যখন ওপেন করবে বেসিক্যালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে, ও দেখতে এরকম ক্যান্ডেলস্টিক চার্টে থাকে না, ও মোস্ট অফ দ্য সময় হচ্ছে আপনার এরিয়াতে থাকে এরকম চার্টটা দেখতে। তো আপনাদের যেটা করা লাগবে, যেহেতু আমরা টেকনিক্যালি ভাবে এই জিনিসটা অ্যানালাইজ করবো, সো আমাদেরকে ক্যান্ডেলস্টিক্সটা বোঝা লাগবে, ক্যান্ডেলস্টিকের চার্টটা আমাদের দেখা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার উপরে এসে এরিয়া যেটা আছে এটা চেঞ্জ করবেন, এখানে ক্লিক করলেও আপনাকে অনেকগুলো অপশনস দিবে, অনেক বিভিন্ন ধরনের ক্যান্ডেলসে। সো আপনি এখান থেকে জাস্ট ক্যান্ডেলটা আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার চার্টের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো নাও আমরা RSI-টা বোঝার চেষ্টা করতেছি, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সে যে জিনিসটা হয়, 30-এর নিচে চলে গেলে ওভারসোল্ড, তার মানে হচ্ছে আমরা মোস্ট অফ দ্য সময় বলি যে আপনার স্টকটা কেনা দরকার, এবং 70-এর উপর চলে গেলে ওভারবট, তার মানে হচ্ছে আপনার তখন স্টকটা সেল করা দরকার। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট আমি আপনাদেরকে বলতেছি, বাট এইটার উপর নির্ভর করে সবসময় কিন্তু আপনারা স্টক কিনবেন না। এটার সাথে আমি আরো একটা ইন্ডিকেটরস ইউজ করবো, পরবর্তীতে আমি বুঝাবো কেন জিনিসটা আমি বলছি। সো RSI-টা আপনি কিভাবে অ্যাড করবেন এই চার্টের মধ্যে। তো উপরে যদি আপনি আসেন, এখানে অনেকগুলো অপশনস আছে। কেউ কিছু বলছেন আমাকে? ওকে, উপরে অনেকগুলো অপশনস দেখতেছেন। সো উপরে এই ইন্ডিকেটরস এন্ড স্ট্র্যাটেজিস, এই অপশনসটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে হচ্ছে এরকম একটা বক্স ওপেন করবে, এই বক্সটার মধ্যে সার্চ বাটন থাকবে, এখানে জাস্ট আপনি RSI লিখবেন।
RSI লিখলে প্রথমেই চলে আসবে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন RSI এর একটা চার্ট কিন্তু ওপেন হয়ে চলে আসছে এখানে, রাইট? তো টেসলার ক্ষেত্রে দেখেন আপস এন্ড ডাউনস, কিন্তু কখনো কিন্তু কেউ কিছু বলছেন? সরি, না ঠিক আছে, মুভ অন। ওকে। সো RSI টা দেখেন যখন 30 এর নিচে গেছেন, এই জায়গাটাতে কিছু মানুষ একটু লস্ট হবেন, বাট পরবর্তী যখন আমি ম্যাকডিটা বুঝাবো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যখনই RSI 30 এর নিচে আসছে, আপনি রেঞ্জটা দেখেন এখানে, এই যে 70 আর এটা হচ্ছে 30, এই যে রেঞ্জটা, এই রেঞ্জের নিচে যখন 30 এর নিচে চলে আসছে তখন কিন্তু স্টকের দামটা একদম সবচেয়ে বটমে ছিল। যখন এটা উপরে উঠা শুরু করছে, প্রাইসটাও কিন্তু উপরে উঠা শুরু করছে। তারপর হচ্ছে আপনার অ্যাকুমুলেশন পিরিয়ডের উপর দিয়ে গেছে, অ্যাডজাস্টমেন্ট মার্কেট সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করতেছে। আবার যখন RSI বাড়ছে স্টকের দাম বাড়ছে, আবার যখন RSI কমছে স্টকের দাম কমা শুরু করছে, আবার যখন RSI বাড়ছে স্টকের দাম বাড়ছে, আবার যখন RSI কমছে স্টকের দাম কমছে। সো আবার যখন সাইডওয়েতে গেছে RSI, স্টকের প্রাইসটা সাইডওয়েতে ছিল। যখন RSI উপর উঠছে স্টকের দামটা উপর উঠা শুরু করছে। এখন সিচুয়েশনটা দেখেন, কারেন্টে জানুয়ারি ফেব্রুয়ারিতে এই জিনিসটা দেখেন, RSI টা কিন্তু কমা শুরু করছে, সেই সাথে কিন্তু আপনার স্টকের প্রাইসটা কিন্তু কমা শুরু করছে। বুঝতে পারছেন সবাই RSI কিভাবে কাজ করে? কেউ যদি না বুঝেন বলেন, বুঝে নেই, আমি আবার বুঝাচ্ছি আপনাদেরকে। RSI ইন্ডিকেটরটা কোথায়? হ্যাঁ, RSI ইন্ডিকেটরটা কোথায়? ওকে, হ্যাঁ আবার দেখতে দেখাচ্ছি। বুঝতে পারছি। ওকে ওকে, আপনি যখন উপরে দেখেন, একটু বলি, যারা কথা বলতেছেন তারা একটু মিউট করলে ভালো হয়, কারণ অনেক নয়েজ আসতেছে সাইড থেকে। আপনি আমার কার্সারটা দেখতেছেন আপু? কার্সারটা যে মুভ করতেছে উপরে, টেসলা, ডি, তারপর হচ্ছে ক্যান্ডেল, কম্পেয়ার, অ্যাড সিম্বল, ইন্ডিকেটরস। শুনতেছেন আপু আপনি আমার কথা? হ্যাঁ আমি ভাইয়া শুনছি। হ্যাঁ, তো এখানে আপনি যখন ইন্ডিকেটরসে আসবেন তখন হচ্ছে বেসিক্যালি আপনাকে RSI টা টাইপ করা লাগবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। আমি বলছি গ্রাফে কোথায় RSI টা আছে? আপনি গ্রাফে দেখতেছেন RSI টা নিচে, এই যে। হ্যাঁ ওখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু এটাই হচ্ছে বেসিক। দুইটা প্লট তো ওখানে, তো দুইটাই কি RSI বোঝাচ্ছে ওখানে? তো এখানে নিচেরটা RSI, নিচেরটা RSI, উপরেরটা জাস্ট আপনার চার্ট। ওকে হ্যাঁ, ওইটা আমি কনফিউজ ছিলাম, আমি গেস করছিলাম ওইটাই। হ্যাঁ হ্যাঁ, উপরেরটা হচ্ছে চার্ট। আমি জানি না আমি আপু বলছি ভাইয়া বলছি, সো প্লিজ মাফ করবেন, আমি গলা সাউন্ড বুঝতেছি না ঠিক করে এখান থেকে। সো না না, ইটস ওকে। ওকে, প্লিজ মাফ করবেন আমাকে, আমি যদি ভুল কিছু বলে থাকি প্লিজ জাস্ট ডোন্ট টেক ইট পার্সোনালি। আমরা সবাই এখানে আসছি শেখানোর জন্য, আমার ভুল হবেই মাস্ট, এবং আপনাদের কাছ থেকে আমি শিখবো, দ্যাটস দ্য থিং। সো এই যে যেটা বললাম, RSI যখন 30 এ চলে আসছে তখন স্টকের দামটা পড়ে গেছে, যখন RSI টা বাড়া শুরু করছে স্টকের দামটা বাড়া শুরু করছে। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইন্ডিকেটরস আমরা ইউজ করি। যখনই RSI 30 এর নিচে চলে যায় এটা হচ্ছে বাই, আর যখনই RSI 70 এর উপরে উঠে যায় তখন হচ্ছে এটা সেল, কারণ তখন মার্কেট একটা অ্যাডজাস্টমেন্টে থাকে। 70 এর উপর আসলে এটাকে কমতেই হবে, কারণ ওভারবটে চলে গেছে, মানুষজন বেশি স্টক কিনে ফেলছে। তো মানুষজন বেশি স্টক কিনে ফেলে কি হয়, যখন সাপ্লাই বেশি বেড়ে যায় তখন হচ্ছে আপনার স্টকের দামটা কমতে থাকে। তো সেই জিনিসটাই হয়, যখন RSI 70 এর উপরে চলে যায় জাস্ট কশাস থাকবেন যে স্টকের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট আসবে এবং স্টকের দামটা কমবে। সো দ্যাটস ওয়ান থিং। 30 এবং 70 রেঞ্জের মধ্যে আমরা দেখার চেষ্টা করি। 30 এ আসলে RSI যদি 30 এ থাকে সেক্ষেত্রে বাই, RSI যদি 70 তে থাকে সেক্ষেত্রে সেল। ইজ দ্যাট ক্লিয়ার? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই হচ্ছে যারা হচ্ছে ইনভেস্ট করে তারা হচ্ছে এইসব ইন্ডিকেটর দেখে কেনে। তো তারা যখন দেখে যে এটা অলরেডি ওভার বট বা ওভার সোল্ড রিজিয়নে চলে আসে, তারা তখন ওইরকম ডিসিশন নেয়। আসলে ওভার বটে চলে গেলে হচ্ছে তারা সেল করার ট্রাই করে, একটা পর্যায়ে এসে তখন আর কি মার্কেট আলটিমেটলি মানে প্রাইসটা আলটিমেটলি কমে যায়। সবাই আলটিমেটলি আসলে মানে এইসব মার্কেট মানে অ্যানালাইসিস করে তারপর যখন দেখে যে এটা আসলে ওভারবট সিচুয়েশনে চলে গেছে তখন তারা সেল করে দেয়। আলটিমেটলি প্রাইসটা ড্রপ করে যায়। আর একটা জিনিস হচ্ছে আমরা RSI 14 দিনের দেখি বেসিক্যালি। সো আপনি যদি এখানে দেখেন RSI এর ইন্ডিকেটরস এর মধ্যে RSI 14 ক্লোজ লেখা আছে। আমরা 14 দিনের কনজিকিউটিভ ডেজ এর RSI আমরা দেখতে চাই। আপনি চাইলে সেটাকে 20 দিনও করতে পারেন। আপনি যদি
এখানে ক্লিক করেন, এখানে 14 লেখা আছে, আপনি 14 জায়গায় আপনি 20 দিতে পারেন, আপনি কতদিন দেখতে চান। মানে বেসিক্যালি হচ্ছে 14 ডেজটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড একটা রে। মোস্ট অফ দ্য ইনভেস্টমেন্টে যারা আপনার ট্রেডার্স থাকে তারা মোস্টলি হচ্ছে আপনার 14 ডেজটা ফলো করার চেষ্টা করে। আপনি যদি 20 ডেজ করেন সেক্ষেত্রে আপনি সিগন্যালস কম পাবেন, আর 14 ডেজ হলে আপনি ফ্রিকোয়েন্ট সিগন্যালস পাইতে থাকবেন। হ্যাঁ ভাইয়া বলেন এখন। মানে হচ্ছে এটা হচ্ছে কি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যেটা হচ্ছে মানে 14 ডেজ এর প্রাইসটাকে মানে হিসাব করে আর কি ক্যালকুলেট করে, যে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আরএসআই এর যে প্রত্যেকটা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আসে সেই পয়েন্ট আসে হচ্ছে 14 ডেজ এর হচ্ছে একটা ক্যালকুলেশন করে। ওটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখাই। আরএসআই এর ম্যাথমেটিক্যাল ফর্মুলা, আরএসআই ইজ ইকুয়াল টু এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যেটা হচ্ছে আরএসআই ইজ ইকুয়াল টু 100 মাইনাস 100 আর 1 মাইনাস আরএস। এটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল ফর্মুলা। সো এই জিনিসগুলো আপনারা বুঝবেন, 100 100 1। সো হোয়াট ইজ আরএস? আরএস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে নাম্বার অফ ডেজ আপ ডিভাইডেড বাই নাম্বার অফ ডেজ ডাউন। সো আমরা এই ক্ষেত্রে 14 দিনের আপওয়ার্ড এবং 14 দিনের ডাউনওয়ার্ড ট্রেন্ডটা আমরা দেখার চেষ্টা করি। আপনি যদি 20 দিনের দেখতে চান, 20 দিনের আরএসআই দেখতে চান, সেক্ষেত্রে 14 ডেজটা চেঞ্জ হয়ে আপনার 20 ডেজ হয়ে যাবে। এবং এখানে যে জিনিসটা হয় 20 ডেজের মধ্যে, ধরেন আপনার 15 দিন আপ ছিল এবং 5 দিন ডাউন ছিল, তো এই দুইটাকে, এই উপরেরটাকে যখন নিচেরটা দিয়ে ভাগ দিবেন এবং যখন এই ক্যালকুলেশনসটা করবেন, তখন হচ্ছে বেসিক্যালি আপনি এই জিনিসটা পাবেন, এই যে চার্টটা আপনি পাবেন বেসিক্যালি। এবং এটাই হচ্ছে বেসিক্যালি আরএসআই। আপনারা আরএসআই ফর্মুলা দিয়ে যদি সার্চ করেন এটার ক্যালকুলেশনসটা কিভাবে ইউজ করতে সেটা বুঝবেন। বাট এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, যেহেতু সবাই নতুন। শুধু এতটুকু জিনিস মনে রাখবেন, আরএসআই যদি 30-এর নিচে থাকে স্টকটা বাই, আরএসআই যদি 70-এর উপরে থাকে স্টকটা সেল। এটা সিম্পল একটা জিনিস। কারো কোনো কোয়েশ্চেন্স আছে এটাতে? ওকে, হ্যাঁ, একটা কোয়েশ্চেন আছে। সরি, আমি যেহেতু শুরু থেকে ছিলাম না, হয়তো ওগুলো মিস করছি। তো এই জিনিসটা আমি কোথায় থেকে পাবো? কয়দিন আপ ছিল, কয়দিন ডাউন ছিল? এই যে আপনি ক্যান্ডেলস্টিকটা দেখতেছেন না ভাইয়া, এক একটা ক্যান্ডেলস্টিক্স 1 ডে করে আপনাকে দেখাচ্ছে। সো আপনি 14 দিনের যদি কালেকশনস দেখেন, 14 দিনের মধ্যে দেখবেন আপনার ধরেন 3 দিন 4 5, তো এখানে 14 দিনের মধ্যে দেখা গেছে এই জায়গাটাতে অনেক বেশি হচ্ছে ও আপনার বেরিশ ছিল, বেরিশ মনে হচ্ছে ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল, যার কারণে আরএসআইটাও কমা শুরু করছে। আবার যখন এটা ট্রেন্ডটা যদি দেখেন গ্রিন ক্যান্ডেলস ছিল, তখন হচ্ছে উপরের দিকে উঠতেছে এবং আরএসআইটা উপরের দিকে উঠতেছে 14 দিনের। 14 দিনেরটা আমরা দেখার চেষ্টা করতেছি। আমি মনে বুঝাইতে পারিনি আপনাকে বিষয়টা। আমি মানে কিভাবে কাউন্টে কিভাবে করব, কয়দিন এখানে আপ, কয়দিন কিভাবে ডাউন? তো এই যে নিচে আপনি যে দরকার নাই, অলরেডি আরএসআই ক্যালকুলেশনটাই হচ্ছে ওইভাবে বেস করে করা আছে। তো আমাদেরকে আর ম্যানুয়ালি করতে হবে না। আপনাকে ম্যানুয়ালি করতে হবে না। এই যে চার্টের নিচে যেটা দেখতেছেন আপনি মুভমেন্টটা আরএসআই এর, এটাই আপনার জন্য এনাফ। আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করার প্রয়োজন হবে না। সো আপনি যদি নিচের চার্টটা দেখেন, এটা আপনাকে ভালো একটা ইন্ডিকেশন দিচ্ছে যে কখন স্টকের দামটা কমতেছে, কখন স্টকের দামটা বাড়তেছে, কখন বাড়তে পারে। অলরাইট, থ্যাংক ইউ। ওকে, সো এটা গেল। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। দ্য বেঞ্চমার্ক আমরা যেটা ডিসাইড করলাম 30-70, এটা কি সব স্টক জন্য প্রযোজ্য নাকি ইনোভেশনের জন্য মেবি ইট উইল বি লাইক ডিফারেন্ট রেঞ্জ, অর লাইক অয়েল, ফুয়েল, মানে আপনার এটা কি সবার জন্য অ্যাপ্লিকেবল 30-70? না, এটা হচ্ছে সিম্পল একটা জিনিস। আপনি এটা আরএসআই দিয়ে আপনি মানে শুধু আরএসআই ইউজ করে যে আপনি স্টক বাই এন্ড সেল করবেন সেটা কিন্তু হয় না। এবং এটা একটা স্ট্যান্ডার্ড একটা সিচুয়েশন পুরো মার্কেটের জন্য। কিভাবে এক্সপ্লেন করবো আমি আপনাকে? হ্যাঁ, আপনি একটা জিনিস করতে পারেন, এটা সব স্টকের জন্য আপনি ইউজ করতে পারেন, কিন্তু পরবর্তী ইন্ডিকেটরস যেটা আমি ইউজ করব সেটা অ্যাকচুয়ালি আপনার এই কোশ্চেনটা ক্লিয়ার করে দিবে। থ্যাংক ইউ। ওকে, সো আরএসআইটা গেল। কোশ্চেন ছিল আমার। হ্যাঁ ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে আপনার আরএসআই যে ইন্ডিকেটরটা, এটা তো আপনি ডেইলি চার্ট যদি দেখি অথবা উইকলি চার্ট, মান্থলি চার্ট, ইট ভ্যারিজ। সো আপনি ট্রেডিং এর জন্য একটা স্টক পিক করেন, আপনি কোন চার্টের আরএসআই ইন্ডিকেটরটা ইউজ করবেন? আপনি আমাকে লাস্টের
পার্টটা আবার বলেন, কতদিনের জন্য বুঝিনি আমি এটা। আমি বলছিলাম যে আরএসআই ইন্ডিকেটরটা তো আপনার হচ্ছে আমরা কোন চার্টটা দেখতেছি, এটা ডেইলি চার্ট দেখতেছি বা আওয়ারলি চার্ট দেখতেছি নাকি মান্থলি নাকি উইকলি চার্ট দেখতেছি, এটার উপর ডিপেন্ড করে আরএসআই ইন্ডিকেটরটা ভ্যারি করে। রাইট। আপনি যখন সুইং ট্রেডিং এর জন্য একটা স্টক পিক করেন, আপনি কোন চার্ট থেকে আরএসআই ইন্ডিকেটরটা দেখবেন? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস, রাইট। এখন এটা ডিপেন্ড করতেছে আপনার সুইং ট্রেডিংটা কিভাবে হচ্ছে, আপনি কি বছরে 4টা ট্রেড করতেছেন না 6টা ট্রেড করতেছেন না 12টা ট্রেড করতেছেন। আপনি যদি কন্টিনিউয়াস ট্রেড করতে থাকেন, আমি সবাইকে জাস্ট এতটুকু বলি, বছরে আপনারা 4 থেকে 6টা ট্রেড করবেন। তো 4 থেকে 6টা ট্রেড করলে হচ্ছে আপনি বেসিক্যালি 2টা চার্ট দেখবেন, একটা হচ্ছে ডেইলি চার্ট আর একটা হচ্ছে উইকলি চার্ট। কারণ ডেইলি চার্টের প্যাটার্ন আর উইকলি চার্টের প্যাটার্ন কিন্তু সেম না। যেমন টেসলার ক্ষেত্রে দেখেন, আমরা কিন্তু ডেইলিটা দেখতেছি, আমি যদি এখন ডেইলিটা চেঞ্জ করে যদি আমি উইকলিতে চলে যাই, যেমন এখানে এটাও কিন্তু আপনার বেরিশ দেখাচ্ছে, ডাউন ট্রেন্ড। যেমন কিছু স্টক থাকে, যেমন একটা স্টক দেখায় আপনাদেরকে, যেমন অ্যাপল দেখায়। আচ্ছা, অ্যাপলও ডাউন ট্রেন্ড। এএএল দেখায়, আমেরিকান এয়ারলাইন্স দেখায়, হয়তো ওরা এটার একটা ভালো একটা আইডিয়াস আপনাকে দিতে পারবে। যেমন আমেরিকান এয়ারলাইন্স দেখেন উইকলি চার্টে কিন্তু ইট ইজ গোয়িং আপ, আরএসআই উইকলি চার্টে কিন্তু গোয়িং আপ। সো আপনি যদি এই স্টকটা যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান, 1 বছরের বেশির জন্য যদি ইনভেস্ট করতে চান, এটা কিন্তু ভালো একটা স্টক, রাইট। আর আপনি যদি মনে করেন যে আমি 2 মাস ধরে রাখবো বা 3 মাস ধরে রাখবো, সেই ক্ষেত্রে আপনি উইকলি চার্টটা তো দেখলেন, সেই সাথে আপনি ডেইলিতেও আপনি দেখবেন যে প্রাইস ফ্লাকচুয়েশনসটা কি। ডেইলিতে যদি দেখেন আরএসআই কিন্তু ডাউন ট্রেন্ড, তো সেই ক্ষেত্রে আপনি যদি 2-3 মাসের জন্য যদি ইনভেস্ট করতে চান, এখন আপনার স্টকটা কেনার কোনো মানেই হয় না। যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান 1 বছরের বেশি, সেই ক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করে আপনি উইকলিতে চলে যাবেন। তার মানে হচ্ছে আপনার একটা ভালোই আপনার একটা চান্সেস আছে এই স্টকটা যদি আপনি 1 বছরের বেশি ধরে রাখেন, বা 1 বছরের বেশি ধরে রাখেন, ইট উইল ডেফিনেটলি উইল গো আপ টু দ্য $30, $31। বুঝতে পারছেন? যদি 1 বছরের বেশি ধরে রাখতে চান, তো সেই ক্ষেত্রে আপনার $17 যে স্টকটা, সেটা যদি আপনাকে যদি $30, $35 যদি এনে দেয়, আপনি অলরেডি কিন্তু 1 বছরের মধ্যে কিন্তু 100% প্রফিট নিয়ে আসতেছেন। তো আমাদের স্ট্র্যাটেজি যেটা আমরা ফলো করি, আমি, আবির ভাই এবং ইয়াসিন ভাই, আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আমরা প্রতি বছর টাকা ডাবল করার চেষ্টা করি। আমরা সেই সকল স্টকগুলো বের করার চেষ্টা করি যেগুলো আন্ডার ভ্যালিউড, যেগুলো আমরা 3 থেকে 6 মাস বা 1 বছর আমরা ধরে রাখবো এবং এই টাকাটা ডাবল হয়ে যাবে। সো এই স্ট্র্যাটেজিটা আমরা ফলো করার চেষ্টা করি এবং এই স্ট্র্যাটেজিটাই আমি আপনাদের কাছে শেখানোর চেষ্টা করতেছি। সো ডিপেন্ড করতেছে আপনার প্ল্যানটা কত দিনের, আপনি 3 মাসের জন্য ইনভেস্ট করতেছেন, টাকাটা লক করে রাখতেছেন, নাকি 1 বছরের জন্য। যদি 3 মাসের জন্য হয়, সেক্ষেত্রে আপনি ডেটাও দেখবেন, ডে ট্রেন্ডটা কি, ইটস এ গোয়িং ডাউন, সেই সাথে আপনি উইকলি ট্রেন্ডটাও দেখবেন, জাস্ট টু মেক শিওর দ্যাট আপনি সেই কনফার্মেশনসটা পাচ্ছেন। বুঝাইতে পারছি? হ্যাঁ, ওকে, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। ওকে, নট আ প্রবলেম। সো আরএসআইটা গেল। এখন আমরা আরেকটা যে ইন্ডিকেটরস এর কথা বলছি, সেটা হচ্ছে ম্যাকডি। ম্যাকডি, MACD, মুভিং অ্যাভারেজ, কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স। সো এটা আমাদেরকে কি বোঝায়? এটা আমাদেরকে অ্যাকচুয়ালি ট্রেন্ড বোঝায়। একটা স্টকের ট্রেন্ড কি, এটা কি আপওয়ার্ড ট্রেন্ড নাকি ডাউনওয়ার্ড ট্রেন্ড। এবং এই মুভিং অ্যাভারেজ, ডাইভারজেন্স অ্যান্ড কনভার্জেন্স আমরা বেসিক্যালি হচ্ছে আপনার 2টা প্লট দেখি। একটা প্লটকে বলি আমরা 12 ডেজ প্লট, আর একটাকে বলি আমরা 26 ডেজ প্লট। তো 12 ডেজ প্লট যেটা, সেটাকে আমরা বলি স্লো মুভিং অ্যাভারেজ, আর যেটাকে আমরা 26 ডেজের প্লট দেখি, সেটাকে আমরা বলি ইএমএ, যেটাকে বলি এক্সপোনেনশিয়ালস হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজ প্লট। তো 12 ডেজ অ্যান্ড 26 ডেজ, সো এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। নাও আমরা মুভিং অ্যাভারেজটাকে হচ্ছে আমরা আমাদের এই প্লটের মধ্যে আনবো। ধরেন টেসলা বলছেন, আমি টেসলাটা আবার দেখবো জাস্ট টু কনফার্ম হওয়ার জন্য যে আমার স্টকটা এখন কিনা উচিত হবে কি হবে না, রাইট। সো আমরা আরএসআই দেখলাম, আরএসআই ডাউন ট্রেন্ড। সো আমরা আরেকটা ইন্ডিকেটরস আমরা অ্যাড করব। সেই ইন্ডিকেটরসটা অ্যাড করার জন্য আবার সেম উপরে যাবেন, অনেকগুলো অপশনস আছে, ইন্ডিকেটরসে যাবেন, ক্লিক করবেন, ইন্ডিকেটরসে গিয়ে জাস্ট লিখবেন MACD। MACD লেখার সাথে সাথে ও আপনাকে প্রথমে একটা অপশন দিয়ে দিছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ম্যাকডির এই মুভমেন্টটা চলে আসছে। সো ব্লু লাইন যেটা, ওকে,
একটা সেকেন্ড, আমার মাউস কার্সার হঠাৎ আটকে গেছে কেন। ওকে, সো অ্যাড করলেন ম্যাকডি। এখন ম্যাকডিটা দেখি, এখানে দুইটা লাইন আছে আপনি দেখেন, একটা হচ্ছে ব্লু লাইন আর একটা হচ্ছে অরেঞ্জ লাইন। যখনই ব্লু লাইনটা অরেঞ্জ লাইনটাকে ক্রস করে নিচে নেমে যাচ্ছে, এই যে জায়গাটা ক্রসের পয়েন্ট যেটা, সেটা যদি আপনি দেখেন এই জায়গাটার মধ্যে, যে জায়গাটার মধ্যে ব্লু লাইনটা অরেঞ্জ লাইনটাকে ক্রস করে নিচে নামতেছে, তখনই কিন্তু স্টকের মধ্যে কিন্তু একটা মুভমেন্ট দেখা যাচ্ছে, যে লাইক দেয়ার ইজ এ চান্সেস দ্য স্টক উইল গো ডাউন। এবং যখনই ক্রস করে নিচে নেমে গেছে, সেই সাথে দেখবেন স্টকের দামটাও কমে যাচ্ছে, এবং আরএসআইটাও কিন্তু সেম, ক্রস করে নিচে নেমে যাচ্ছে। আগে যদি আমি আপনাদেরকে দেখাই, আমি এএলটা দেখাই, এক্সাম্পলটা বোঝানো অনেক ইজি হবে। ডে রেঞ্জে ওকে, এখানে আবার ও ওয়াও, দ্যাটস প্রিটি ইন্টারেস্টিং। না, এটা উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখালে জিনিসটা ঠিক হবে না। ওকে, এটা দেখায়, এমআরওটা দেখায়। যখনই ব্লু লাইনটা অরেঞ্জ লাইনটাকে ক্রস করে নিচে নামতেছে, প্রাইসের দামটা কমা শুরু করছে, এবং আরএসআইটা কিন্তু তখনই কিন্তু দেখবেন নিচে নামা শুরু করতেছে আস্তে আস্তে। এবং কিছুদিন, মাসের আগে যদি আপনি দেখেন, আপনি যদি এপ্রিলের দিকে দেখেন, এপ্রিল বা মার্চের দিকে ব্লু লাইনটা যখন আপনার অরেঞ্জ লাইনটাকে ক্রস করে উপর উঠতেছে, তখন কিন্তু প্রাইসের মধ্যে একটা আপওয়ার্ড ট্রেন্ডের একটা মুভমেন্ট কিন্তু শুরু হচ্ছে। এবং আপনি যদি হিস্টোগ্রাম দেখেন, এই যে হিস্টোগ্রাম গুলা, এগুলো আপনাকে একটা ইন্ডিকেশনস দিতে থাকে। ডার্ক রেড থেকে হালকা রেড হচ্ছে, তার মানে হচ্ছে দেয়ার ইজ এ মুভমেন্ট অফ চেঞ্জেস কামিং ইন টু দ্য মার্কেট। তো যখনই ব্লু লাইনটা অরেঞ্জ লাইনটাকে ক্রস করে উপরের দিকে উঠে যাইতে থাকে, এবং আরএসআইটাও যখন আপওয়ার্ড ট্রেন্ড হইতে থাকে, তার মানে হচ্ছে এই স্টকটার মধ্যে একটা মুভমেন্ট আসতেছে, মানুষজন স্টকটা কেনা শুরু করতেছে, তখন আপনার স্টকটা কেনা উচিত। বুঝতে পারছেন? যখনই আরএসআইটা ডাউন ট্রেন্ডে যাবে এবং ব্লু লাইনটা অরেঞ্জ লাইনটাকে ক্রস করে নিচের দিকে নামা শুরু করবে, তার মানে হচ্ছে তখন আপনি স্টকটা সেল করে দিবেন। তো যখন আপনি আপনার ডিসিশনস মেক করবেন কোন স্টক বাই এবং সেলের, এই দুটোটা ইন্ডিকেটরস আপনাকে একসাথে ইউজ করা লাগবে। যখন ব্লু লাইনটা অরেঞ্জ লাইনটাকে ক্রস করে উপরের দিকে উঠে যাবে এবং আরএসআইটা যখন আপওয়ার্ড ট্রেন্ড হবে, তার মানে হচ্ছে বাই। এবং যখন ব্লু লাইনটা অরেঞ্জ লাইনটাকে ক্রস করে নিচের দিকে নেমে যাবে এবং আরএসআইটা যখন ডাউন ট্রেন্ড হবে, তার মানে হচ্ছে তখন স্টকটা সেল। বুঝাইতে পারছি সবাইকে? কোশ্চেনস থাকলে কোশ্চেনস করেন। আরেকবার রিপিট করবেন? ওকে, ব্লু লাইনটা, এই যে ব্লু লাইনটা যখনই অরেঞ্জ লাইনটাকে ক্রস করে উপরের দিকে উঠতে থাকে এবং আরএসআইটাও যখন উপরের দিকে উঠতে থাকে, তার মানে হচ্ছে স্টকটা বাই। আমি একটু বলি, সেটা হচ্ছে যখন হচ্ছে ব্লু লাইনটা অরেঞ্জ লাইন ক্রস করে থাকবে এবং আপ ট্রেন্ডে থাকবে, ডাউন ট্রেন্ডে না। ডাউন ট্রেন্ডও কিন্তু ক্রস করে, আপওয়ার্ড ট্রেন্ড এবং হচ্ছে ব্লু লাইনটা অরেঞ্জ লাইনকে ক্রস করে যাচ্ছে, সেটা হচ্ছে একটা বাই সিগন্যাল, যে দিস ইজ দ্য সিগন্যাল টু বাই দ্য স্টক। গো অ্যাহেড ইনামুল। ওকে, এবং অপোজিটটা সেম জিনিস, যখন ব্লু লাইনটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে অরেঞ্জ লাইনটাকে ক্রস করে নিচে নামে যেতে থাকবে, যখনই ক্রস করে নিচে নামতেছে তখনই সেল করে দিবেন। বুঝতে পারছেন? কোয়েশ্চেনস কেউ যদি না বুঝেন কোয়েশ্চেনস করেন প্লিজ। বুঝছি, থ্যাংক ইউ। আর কেউ আছেন বুঝেন নাই? আমি কিন্তু পরবর্তীতে এখন স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলবো, অন্য জায়গায় মুভ করে ফেলবো। সো চার্ট থেকে আমরা কিভাবে স্টক পিকিং করতে হয় সেই জায়গায় চলে যাব। সো প্লিজ আস্ক মি কোয়েশ্চেনস। এক্সাম্পল দিলে ভালো হয়। বুঝি নাই। চার্ট থেকে এক্সাম্পল দিলে ভালো হয়, যে আপনার ব্লু লাইন, অরেঞ্জ লাইন, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড। ওকে, চার্ট থেকে সো আপনি এই তিনটা ইয়া দেখতেছেন, উপরের ক্যান্ডেল স্টিক্স, তারপর আরএসআই এবং ম্যাকডি, এই তিনটা দেখতেছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে, আমি তাহলে আপনাকে ড্র করে দেখাই একটু কষ্ট করে, তাহলে আপনার জন্য জিনিসটা হয়তো বা বুঝতে ইজি হবে। এই দেখেন, এই জায়গাটার মধ্যে ব্লু লাইনটা অরেঞ্জ লাইনটাকে ক্রস করছে, বুঝতে পারছেন? জি হ্যাঁ, এবং এই জায়গাটা দেখেন আপনি, আরএসআইটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করছে। জি হ্যাঁ, এবং এই জায়গাটার মধ্যে একটা মুভমেন্ট শুরু হয়েছে, দেখেন আপনি চোখে বুঝতেছেন এই জিনিসটা, যে মুভমেন্টটা যে দেখা যাচ্ছে আপনার চার্টের মধ্যে। জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো যখনই আপনি দেখবেন
এটাও ক্রস করছে, এটাও আপওয়ার্ড ট্রেন্ড এবং মার্কেটের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, তখন আপনি স্টকটা কিনবেন। সো এই তিনটা মুভমেন্টে কিন্তু অনেক সময় প্রাইসটা ডাউন থাকতে পারে কয়েকদিনের জন্য, তার মানে ওই সময় প্যানিক হলে হবে না, ওই সময় ধরে রাখতে হবে যে হ্যাঁ ধরে রাখতে হবে, আমার চার্ট বলে যে এটা আপওয়ার্ড ট্রেন্ড হবে, সো লেটস কিপ ইট ফর লং টাইম, এবং আলটিমেটলি কিন্তু লং টাইম সেটা বেড়ে যাচ্ছে। এবং আমি সবাইকে সবসময় বলি 2 থেকে 3 মাসের আপনার স্ট্র্যাটেজিস রাখবেন, 2 থেকে 3 মাসের একটা টাইম ফ্রেম রাখবেন। যে কোনো স্টক যদি আপনি দেখেন এরকম একটা সিচুয়েশনের উপর দিয়ে যাচ্ছে, 2 থেকে 3 মাস ধরে রাখার চেষ্টা করবেন। আমি গ্যারান্টিড, আমি লাস্ট অনেক বছর যাবত আমি দেখতেছি জিনিস এটা। সো যখনই এই জিনিসটা দেখি, মোস্ট অফ দ্য সময় একটা স্টকের দাম 50, 60, 70% আপনার আপ করে। আপনি যদি দেখেন এই স্টক, এটা আমি যদি জাস্ট আপনাকে প্রাইসটা দেখাই, এই প্রাইসটা ছিল হচ্ছে কয় টাকায় যখন এটা মুভ হচ্ছে, 309, এবং এটা কিন্তু একদম বাড়তে 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 দেখা গেছে আপনার 6 সামথিং এ গেছে, 631, আর এখানে হচ্ছে কত 302। তার মানে হচ্ছে আপনি 100% বেশি কিন্তু আপনার কিন্তু রিটার্ন চলে আসছে উইদিন লেস দেন কতদিন, উইদিন এপ্রিলের 20 তারিখ থেকে আপনার এপ্রিলের 30 তারিখ, অ্যাকচুয়ালি 10 দিনের ভিতরে এরকম একটা বিশাল মুভমেন্ট আপনি দেখছেন। তো এত ছোট হয় না, মোস্ট অফ দ্য সময় দেখা যায় মাস, 2 মাস, 3 মাস এরকম একটা ট্রেন্ড থাকে। তো আপনি যদি 3 মাসে যদি একটা ইনভেস্টমেন্ট করে যদি আপনি যদি 50, 60, 100% রিটার্ন আনতে পারেন, এবং সেম প্রসেসটা যদি আপনি বছর যদি 4 বার বা 3 বার যদি আপনি যদি করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার 200, 300% কিন্তু আপনি রিটার্ন আনতেছেনই। ভালো মার্কেটের মধ্যে, গুড মার্কেটের ক্ষেত্রে, যখন আপনার ইকোনমি হেলদি থাকে, সবকিছু বেটার থাকে। যদি কোনো কারণে যদি ইকোনমি যদি ডিজাস্টার হয়, আমরা সবাই টাকা লুজ করি, এবং সেটা আপনার যখন রিসেশন আসে ওই সময়টাতে ইনভেস্ট না করাটাই বেটার, বসে থাকাটাই বেটার। এবং সেম জিনিস মানে আপনি কখন বুঝবেন যে একটা স্টক মার্কেট ড্রপ করতে পারে, আপনি S&P 500 বা ডাও জোন্সের যে সকল ইন্ডেক্স গুলো থাকে, এই ইন্ডেক্স গুলোকে যখন আপনি এভাবে সেম ভাবে মেজার করবেন, প্লট করে করে, আপনি কিন্তু বুঝবেন যে মার্কেটের মধ্যে সেন্টিমেন্ট কি, মার্কেটটা কি ড্রপ করতে পারে না মার্কেটটা আপ হইতে পারে। সো এই জিনিসটা দিয়ে আপনাকে বোঝা লাগবে। যখনই দেখবেন যে মার্কেটের মধ্যে একটা আপনার মিক্সড ফিলিং চলতেছে, মার্কেটটা ড্রপ করার চান্সেস থাকে, তখন টাকা নিয়ে বসে থাকবেন। 2 মাস বসে থাকেন, 3 মাস বসে থাকেন, যখন আবার মার্কেটটা নিচে চলে আসবে, RSI ডাউন হয়ে যাবে, ম্যাকডিও ডাউন থাকবে, আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করবে, তখন আপনি আবার টাকাটা ইনভেস্ট করবেন। 3 মাস পর আপনি 100%, 50%, 40% আপনি রিটার্ন নিয়ে চলে আসলেন। যেটা হচ্ছে বেসিক্যালি সুইং ট্রেডারদের এই স্ট্র্যাটেজিসটা ওরা ফলো করে মোস্ট অফ দ্য সময়। যখন মার্কেট ডাউন থাকে আমরা তখনই ঢুকবো, যখন মার্কেট আপ হইতে হইতে একদম টপে চলে আসবে তখন আমরা এটা সেল করে দিব, সেল করে আমরা প্রফিট নিয়ে বের হয়ে চলে আসবো। আর মার্কেটের মধ্যে অলমোস্ট আপনার 6000, 7000 স্টকস আছে। আপনি যদি সারা জীবনে যদি আপনি ট্রেড করেন, সবগুলো স্টক আপনার কাছে ট্রেড করা পসিবল হবে না। এবং আপনি প্রত্যেক 2 মাস 3 মাস পর এরকম 100-150 স্টকস পাবেন যারা এইরকম একটা অ্যাকুমুলেশন পিরিয়ডের উপর দিয়ে যায়। আমাদের কাজ হবে সেই সকল স্টকগুলো বের করা, সেই সকল স্টকগুলো কেনা, 3 থেকে 4 মাস ধরে রাখবো, আমরা 40-50% আমরা প্রফিট করবো, দেন বের হয়ে চলে আসবো। দ্যাট শুড বি আওয়ার স্ট্র্যাটেজি। তো সেই ক্ষেত্রে যেহেতু টাকার কথাই চলে আসছি, 100%, 200%, জাস্ট আপনাদেরকে একটা কি বলে এটাকে, ম্যান আমি অ্যাকচুয়ালি বুড়ো হয়ে যাচ্ছি, কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের একটা ইয়া দেখাই আমি আপনাদেরকে। মানে টাকা অ্যাকুমুলেটেড হইলে আপনি যদি প্রত্যেক বছর যদি 100% রিটার্ন আনেন, 100% রিটার্ন আনার মানে চিন্তা করার দরকার নেই। এখন আপনার যদি 60-70% আনতে পারছেন, দ্যাটস এ গুড এনাফ। এবং ট্রাস্ট মি, এই বছর বেশ কিছু মানে ফলোয়ার্স বলবো না, বেশ কিছু বড় ভাই যারা অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিটা ফলো করছে গত বছর থেকে এই বছর পর্যন্ত 800-900% রিটার্ন নিয়ে আসছে ওরা। মানে ওরা ট্রেন্ডটা ফলো করছে, দে ফাউন্ড ইট, দে হোল্ড ইট, দে সোল্ড ইট, প্রতিটা স্টকে 200-300-400% পর্যন্ত রিটার্ন আনছে ওরা। সো ধরেন আপনার কাছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আমি ধরেন আপনি নতুন মার্কেটে আসছেন, আপনার কাছে কয় টাকা থাকতে পারে, স্টুডেন্ট মানুষ, আপনার কাছে মেবি 1000 টাকা আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন। 1000 টাকা আপনি ইনভেস্ট করতেছেন, আপনি চিন্তা করেন যে আপনি 10 বছর পর্যন্ত এই টাকাটা আপনি ইনভেস্ট করতে থাকবেন। 1000 টাকাটা আপনি 10 বছর পর্যন্ত আপনি কম্পাউন্ডিং হিসেবে আপনি এটা ধরতে থাকবেন। আপনার এস্টিমেটেড হচ্ছে এই $1000টাকে আপনি প্রতি বছর ডাবল করবেন আগামী 10 বছরের জন্য। তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট $1000, লেন্থ অফ টাইমিং ইয়ার্স 10 বছর, এস্টিমেটেড ইন্টারেস্ট রেট আপনি এটাকে ডাবল করবেন, তার মানে হচ্ছে 100%। অথবা আমাদেরকে 100% করতে দিবে না, 99% দিই, এবং অ্যানুয়ালি এটা কম্পাউন্ড করতেছি। আপনি যখন ক্যালকুলেট করবেন, আপনার এই $1000 10 বছর পর আপনাকে এত টাকা এনে দিচ্ছে, অলমোস্ট $1 মিলিয়ন। বুঝতে পারছেন?
আপনি যদি $1,000টাকে যদি 10 বছর এভাবে কম্পাউন্ড করতে থাকেন, মোর দেন $900,000, অলমোস্ট $1 মিলিয়ন আপনি আনতে পারবেন। আর যাদের কাছে ধরেন $10,000 ইনভেস্ট করতেছেন, আমি 99% নাই দিলাম, আপনি যদি 70% যদি রিটার্ন আনতে পারেন অ্যানুয়ালি, আপনি 10 বছর পর ভাই আপনার কাছে $2 মিলিয়ন থাকতেছে। আপনি সারা 10 বছর কাজ করে $100,000 আপনি যদি স্যালারিও নেন, ইট কামস টু $1 মিলিয়ন। ট্যাক্স পে করার পর কিছু থাকে না। তো সেই ক্ষেত্রে আপনাদের প্ল্যানিং থাকা লাগবে এরকম যে আমি আমার টাকাটাকে প্রতি বছর ডাবল করার চেষ্টা করব, নো ম্যাটার হোয়াট, এবং সেম স্ট্র্যাটেজিটা ফলো করব। এবং আপনারা যদি আরএসআই এবং ম্যাকডি এই দুইটা স্ট্র্যাটেজি, এই দুইটা ইন্ডিকেটরস দিয়ে যদি আপনি যদি স্ট্র্যাটেজিটা সাজাইতে পারেন লং টার্মের জন্য, যে সকল স্টকগুলো আন্ডার ভ্যালু সে সকল স্টকগুলো কিনে যদি ধরে রেখে 3 মাস 4 মাস 5 মাস পর যদি আপনারা বিক্রি করতে থাকেন, 40-50% রিটার্ন নিয়ে আপনারা চলে আসবেন, টাকা ডাবল হতে থাকবে। আপনি দেখবেন অটোমেটিক্যালি টাকা ডাবল হতে থাকবে। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনাদেরকে পেশেন্সলি কাজ করতে হবে। মোস্ট অফ দ্য ইনভেস্টার্স হচ্ছে প্যানিকের মধ্যে চলে যায়। আপনি যখনই প্যানিকড হয়ে গেছেন, যখনই আপনি চিন্তা করতেছেন মার্কেট ফল করতেছে, আমাকে এখন সেল করে দিতে হবে, মার্কেট ফল, ও মাই গড আমি সেল করে দিই, এই পেশেন্সটা যদি আপনারা হারাই ফেলেন, আপনারা এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমার অ্যাডভাইস থাকবে, কোন একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার দেখেন যে আপনাদেরকে এই জিনিসটাতে হেল্প করতে পারবে। যদি আপনি প্যানিকড হন এবং আপনার কাছে যদি পেশেন্স না থাকে, স্টক মার্কেট আপনার জন্য না। শুধু স্টক মার্কেট না, যে কোনো অ্যাসেট মার্কেট আপনার জন্য না। আপনি ফিউচার মার্কেট বলেন, শর্ট মার্কেট বলেন, আদার অ্যাসেট রিলেটেড মার্কেট বলেন, এগুলো একটাও আপনার জন্য না। আপনার কাছে ভালো স্ট্র্যাটেজি থাকুক, যত স্ট্রং স্ট্র্যাটেজি থাকুক, কখনো কাজ করবে না যদি আপনার কাছে যদি পেশেন্স না থাকে। এবং পেশেন্স খুবই ইম্পর্টেন্ট। আর রিসেন্টলি আরেকটা জিনিস, যারা রবিনহুড ইউজ করেন, প্রতি সেকেন্ডে আপনারা জিনিসটা দেখতে থাকেন, স্টক মার্কেটের প্রাইস বাড়তেছে কি কমতেছে, বাড়তেছে কি কমতেছে, প্রতি 2 মিনিট পর চেক করতে থাকেন। এটা কখনো স্ট্র্যাটেজি হইতে পারে না। আপনি যখন ডেটা ড্রিভেন ডিসিশনস নেবেন, আপনার কাজই হবে আমি আর দেখবই না, আমি জানি যে স্টকের দামটা 2-3 মাস পর বাড়বে, আমি দরকার হলে দিনে একবার দেখবো বা 2 বার দেখবো, প্রতি সেকেন্ডে আমার দেখার কোনো মানে হয় না। আপনি আপনার পেশেন্স নষ্ট করার মানে হয় না। কারণ এই যে সিম্পল স্ট্র্যাটেজি যেটা আমি কথা বলতেছি, আপনি যদি আরামসে যদি রাতের বেলা ঘুমাইতে চান, আপনি যদি টাকা বানাইতে চান, ফলো দিস স্ট্র্যাটেজি, ইট শুড বি গুড এনাফ। এরপরে বাকি আমি আরো অ্যাডভান্স স্ট্র্যাটেজি এবং এক্সিকিউশন স্ট্র্যাটেজি আপনাদের সাথে আমি শেয়ার করবো পরবর্তী ওয়েবিনারগুলোতে। তখন দেখবেন জিনিসপত্র আপনাদের জন্য আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। যখন আপনারা ডিসিশন নিচ্ছেন, সাকসেস রেট আপনাদের ততই বাড়তে থাকবে। শুধু এটা ফলো করলে আপনাদের অলমোস্ট 70-80% আপনাদের সাকসেস রেট থাকবে। আর বাকি যদি বাকি নলেজ গুলো নিয়ে আসেন, সাপ্লাই এন্ড ডিমান্ড, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ফিবোনাচি, এবং সেই সাথে আপনার এটিআর, এডিএক্স, বাকি ইন্ডিকেটর যখন সবগুলো ইউজ করবেন, দেখবেন আপনি যে সকল ডিসিশন গুলো নিচ্ছেন 100% আপনার হচ্ছে, 100% না হইলেও 90% উপরে আপনার সাকসেস রেট থাকতেছে। সো পেশেন্স এন্ড স্ট্র্যাটেজি, দিস টু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু বি সাকসেসফুল ইন স্টক মার্কেট। কারো যদি কোশ্চেন্স থাকে আমাকে করতে পারেন, আরএসআই, ম্যাকডি, হোয়াটএভার। আমি পরবর্তী সেশনে যাব, পরবর্তী সেগমেন্টে চলে যাব, সেটা হচ্ছে কিভাবে স্টক পিক করা লাগে, কিভাবে আন্ডার ভ্যালুড স্টক বের করা লাগে, সেটা সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলবো। ভাই আমি একটু পরে জয়েন করছি, আমি হয়তো কিছু জিনিস মিস করছি। আপনি যেভাবে ব্লু লাইন আর রেড লাইনের ইন্টারসেকশনের কথা বললেন, যে ব্লু লাইন ইন্টারসেকশনের পর বেড়ে গেলে কিনবো আর ব্লু লাইন ইন্টারসেকশনের পর কমে গেলে সেল করে দেবো, এইটা কি আরএসআই ইনডেক্স 30 আর 70 এর সাথে রিলেটেড? এটা আরএসআই ইনডেক্স 30 and 70 এর সাথে হ্যাঁ রিলেটেড, ইয়েস। আচ্ছা ভাই, আমি মানে মাত্রই শুরু করছি, কয়েক মাস হইলো, তো আমি জাস্ট একটা জিনিসই জানি যে 30 নিচে গেলে কিনতে হয়, 70 এর উপরে গেলে সেল করতে হয়। তো এটা তো যখন 30, হ্যাঁ বলেন। জি ভাই বলেন। হ্যাঁ স্যার, আপনি যখন 30 নিচে যাবে, তখন হচ্ছে আপনি ম্যাকডিটাও আপনাকে ফলো করতে হবে, যে ম্যাকডি আপনাকে কি বলতেছে, মুভিং অ্যাভারেজ আপনাকে কি বলতেছে, সে কি উপরের দিকে উঠতেছে নাকি সে একেবারে ফ্ল্যাট নাকি সে নিচের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কোনো ডিসিশনস নেবেন না, কারণ এটা মিক্সড ডিসিশনস। এই ডিসিশনস নিলে আপনি টাকা হারাবেন। কারণ আরএসআই ইবারতই দেখা যাচ্ছে যে আরএসআই 30 নিচে চলে যাওয়ার পরে কিন্তু আরো চলে যাচ্ছে নিচে, আরো চলে যাচ্ছে। আপনি যেমন দেখেন এই যে এই জিনিসটা দেখেন, এই স্টকের প্রাইসটা দেখেন, এমআরও কিন্তু আপনার অলরেডি কিন্তু 30 নিচে আছে। জি ভাই, হ্যাঁ আমি আপনাকে জিনিসটা বুঝাই, খুব ইন্টারেস্টিং একটা বিষয়টা। এই জায়গাটা দেখেন, এমআরও কিন্তু 30 নিচে আছে, প্রাইস কিন্তু তারপরে কত টাকা এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে প্রাইসটা অলমোস্ট $10 উপরে, কিন্তু আরএসআই কিন্তু নিচে। এরপরেও কিন্তু স্টকের দামটা কিন্তু পড়তেছে। কারণ কি, আপনি যদি এই জায়গাটার মধ্যে যদি এই জিনিসটা দেখেন, ব্লু লাইনটা কিন্তু নিচেই নামতেছে, ও কিন্তু উপরে উঠতেছে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরএসআই হচ্ছে আপনার ভুল ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, আরএসআই যেহেতু ভুল ইনফরমেশন দিচ্ছে, আমরা এই স্টকটা কিনবো না যতক্ষণ পর্যন্ত না দোনোটা একসাথে ম্যাচ করবে। এই জায়গায় ম্যাচ করছে, এই জায়গায় ম্যাচ করছে, তখন হচ্ছে আপনি স্টকটা কিনবেন, যে হ্যাঁ এটা আপওয়ার্ড ট্রেন্ড। আচ্ছা, রেড লাইনটা কি ম্যাকডি রাইট? কোনটা রেড লাইনটা?
রেড লাইনটা ম্যাকডি হচ্ছে দুইটা জিনিস। ম্যাকডি বলতে হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজ, কনভার্সন এবং ডাইভারজেন্স। এখানে আমরা 12 ডেজ এবং 26 ডে, একটা স্লো মুভিং অ্যাভারেজ, একটা হচ্ছে আপনার ফাস্ট মুভিং অ্যাভারেজ আমরা কাউন্ট করার চেষ্টা করি। তো ব্লু লাইনটা হচ্ছে আপনার ফাস্ট মুভিং অ্যাভারেজ। 12 দিনের মধ্যে আপনার ট্রেনটা কিভাবে চেঞ্জ হচ্ছে। 12 দিনের ট্রেনটা যদি আপনার স্লো মুভিং অ্যাভারেজটাকে যদি ক্রস করে উপরে উঠতে থাকে, তার মানে হচ্ছে মানুষজন আসতেছে, টাকা পয়সা আসতেছে এটার ভিতরে, বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংকরা টাকা ঢালতেছে, সেই জিনিসটা আপনাকে বুঝা লাগবে। তো সিম্পল জিনিস, একটা জিনিস মনে রাখবেন, ব্লু লাইনটা অরেঞ্জ লাইনটাকে ক্রস করে উপরের দিকে উঠতেছে, আরএসআইও পজিটিভ হচ্ছে, ইটস এ বাই। যখন ব্লু লাইনটা ক্রস করে নিচে নামতেছে অরেঞ্জ লাইনটাকে এবং আরএসআইটা হচ্ছে আপনার নিচের দিকে নামতেছে, তখন সেল। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ। এনি কোয়েশ্চেনস এনিবডি? এখানে দেখার সময় 12 ডেজ দেখবো নাকি? হ্যাঁ, ব্লু লাইনটা দেখবেন শুধু, না মানে 12 ডেজ পিরিয়ডে দেখবো নাকি? এটা তো অলরেডি বলা আছে যে লেফটে দেয়া আছে 12 26 ক্লোজ 9, এটা হচ্ছে এটাই দেখতে হবে। এটাই স্ট্যান্ডার্ড, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনি যখন এটা আপনি ইন্ডিকেটরসে যাবেন এটাই স্ট্যান্ডার্ড, কিন্তু আপনি চাইলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। মানে এই যে ফাস্ট লাইন, স্লো লাইন, এই জিনিসটা আপনি চেঞ্জ করতে পারেন, বাট আপনাদের চেঞ্জ করা দরকার নেই এটা, কারণ এটা অলরেডি সবাই টেস্টেড, কত 40-50 বছর যাবত এটা টেস্টেড, অপটিমাইজড একটা ভ্যালু, এটা অপটিমাইজড একটা ভ্যালু, ইয়েস, রিসার্চ করে পাওয়া গেছে এটা। হ্যাঁ, সো এত বেশি কমপ্লেক্স করার দরকার নেই। বেশি কমপ্লেক্স করতে যাবেন দেখবেন যে ডিসিশনস মেকিং অনেক কঠিন হয়ে যাবে। যত বেশি সিম্পল রাখতে পারবেন আপনার স্ট্র্যাটেজি, আপনার এক্সিকিউশন স্টাইলটা তত সিম্পল হবে, এন্ড ইউ উইল স্টার্ট মেকিং মানি আ লট। দ্যাট শুড বি ইট। সিম্পল স্ট্র্যাটেজি, ভালো ঘুম, ভালো টাকা, দ্যাটস ইট। এনি কোয়েশ্চেনস এনিবডি? বুঝেন নাই কেউ? স্ট্রাগল করতেছেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনি তো এতক্ষণ হিস্টোরিক্যাল ট্রেন্ড লাইন থেকে এক্সপ্লেন করলেন। কোন একটা স্টকের কি কারেন্ট পজিশনে গিয়ে একটু দেখাবেন যে এটা আসলে সেলিং পজিশনে আছে নাকি বাইং পজিশনে? আই মিন জানুয়ারি 2021 এ রাইট রাইট, গিয়ে একটু দেখানো যায়? তো আপনি আমাকে একটা স্টক বলেন, আপনি এরকম একটা স্টক দেখতেছেন। আই এম নট শিওর অ্যাকচুয়ালি কোনটা। এটাতে দেখেন। হ্যাঁ ভাইয়া বলেন, কে কি বলতেছেন শুনি নাই আমি। এএমসি গেমস্টপ দেখবা নাকি এমআরআই দেখবা? এমআরআই দেখো। এমআরও, হ্যাঁ, এএমসি গেমস্টপ, এগুলো হচ্ছে ম্যানিপুলেটেড স্টক এখন রাইট নাও। এমআরও এটা থেকে দেখান যে এটা কি আসলে এখন বাইং পজিশনে আছে নাকি এখন সেলিং বা আপনার কি মনে হয়? আপনি চার্টটা দেখেন, আরএসআইটা দেখেন এবং ম্যাকডিটা বলেন, আপনি আমাকে বলেন জিনিসটা বাইং পজিশনে আছে নাকি সেলিং পজিশনে আছে। এটা কেনা যাবে না এখন। কে বলছে এটা? সেল করতে হবে বোধহয়। মনে হয় বলে কোনো ওয়ার্ড নেই, আমি আপনাদেরকে এইমাত্র বুঝাইছি। হ্যাঁ আসিফ ভাই, ঠিক আছে, কারণ দুইটাই ডাউন ট্রেন্ড। হ্যাঁ এই আবির, এই স্পাই দেখে কি মানে ফিউচার প্রেডিক্ট করার কোনো ব্যাপার আছে? স্পাই দেখে যে স্পাই এর এখন কি অবস্থা, কারণ ওইটা তো আসলে অ্যাকুমুলেটেড যেহেতু S&P 500 এর, সো ওইটা দেখে কি কিছু মানে আমরা কিছু মানে শিখতে পারি? S&P 500 এর কথা বলতেছেন? হ্যাঁ, S&P 500 ETF ট্রাস্ট। সো এটা দেখেন, আপনি আমাকে বলেন what do you think? এতক্ষণ তো বুঝাইছি আপনাদেরকে। এটা সেলিং এ সেল। এখন সেলিং জিনিসটা, কিন্তু আপনাদেরকে আমি একটা স্ট্র্যাটেজি এখনো শেখানো, যেটা আমি আপনাদেরকে বলছি হচ্ছে এক্সিকিউশন স্ট্র্যাটেজি। এক্সিকিউশন স্ট্র্যাটেজি দিয়ে আপনাকে বুঝতে হবে মার্কেটটাতে আপনি অ্যাকচুয়ালি আপনি থাকবেন কি থাকবেন না। তো S&P 500 আপনি যদি ইকোনমিক্যাল ট্রেন্ডগুলো দেখেন, এখন আমেরিকার ইকোনমি কিরকম, সো ডিটেলসে যাইতে ইচ্ছা করে না, তারপর আপনাদের কোশ্চেন্স গুলো এত কমপ্লেক্স থাকে যে ডিটেলসে যাইতেই হয়। সো এখন যদি প্যান্ডেমিকটা দেখেন, প্যান্ডেমিকের মধ্যে কিন্তু আপনার কিন্তু স্টক মার্কেটে কিন্তু উপরের দিকে উঠতেছে, রাইট? সো যদি এই সিচুয়েশনটা যদি ঠিক হয়, S&P 500 আরো বাড়বে। তো এই চারটার মাধ্যমে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে আপনার মার্কেটটা একটা কারেকশনস মুডে যাচ্ছে, এবং কারেকশনস মুডে যাইতে যাইতে এটা কত নিচে নামতে পারে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো সেই জন্য হচ্ছে বেসিক্যালি আমরা সাপ্লাই এন্ড ডিমান্ড স্ট্র্যাটেজিটা ইউজ করি এক্সিকিউশনস এর জন্য। আমি আপনাদেরকে জাস্ট একটা ট্রেন্ড লাইন এঁকে দেখাই যে আমি যদি হই আমার থেকে কি মনে হবে। যদি S&P 500 তো এখন বেরিশ মুডে আছে, RSI নিচের দিকে, ম্যাকডি নিচের দিকে, এবং এটা নামতে নামতে এই জায়গাটাতে আসবে। আমি জাস্ট ETF ট্রাস্টটা দেখাচ্ছি, তো সেম জিনিস S&P 500 এর যেটা আপনার আর ETF ট্রাস্ট অলমোস্ট সেম, জাস্ট ভ্যালুটা একটু ডিফারেন্ট। সো এটা কমতে কমতে বেসিক্যালি 361 এ আসবে, এসে আবার মুভ করা শুরু করবে। যদি কোনো কারণে এটা এই জায়গাটা যদি ভেঙে ফেলে, এই সাপোর্ট লাইনটা যদি ভেঙে ফেলে, পরবর্তী সাপোর্ট লাইনটা দেখতেছি আমরা এখানে।
এই যে গ্রিন লাইনটা দেখতেছেন অথবা রেড লাইনটা, এই জায়গাটার মধ্যে হচ্ছে সাপোর্ট লাইনটা। তার মানে হচ্ছে প্রাইসটা কমতে কমতে এই জায়গায় আসবে এবং আরএসআই এবং ম্যাকডি একদম পুরো নিচে চলে যাবে। সো আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন, যিনি S&P 500-এ ইনভেস্ট করেন বা মানে কি বলে আপনি ইন্ডেক্স মার্কেটে ইনভেস্ট করেন, সেম স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে, সেম জিনিস স্টকের মতো। যদি বড় ধরনের কোনো যদি মুভমেন্ট হয় বা চেঞ্জেস হয়, ফেডারেল রিজার্ভ ব্যাংক যদি কোনো কিছু চেঞ্জ করে, ইন্টারেস্ট রেট যদি চেঞ্জ করে, ইউএস ট্রেজারি যদি ডিফারেন্ট কিছু জিনিসপত্র নিয়ে আসে, সেক্ষেত্রে শুধু মানে আপনি যে টাকা হারাচ্ছেন তা কিন্তু না, আপনার সাথে আমরাও হারাচ্ছি, বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংকরাও হারাচ্ছে। বুঝতে পারছেন? তখন ট্রেন্ডটা ডাউনওয়ার্ড থাকবে, তখন আপনি চাইলেও আপনি টাকা কামাইতে পারবেন না। তো সিম্পল জিনিস হচ্ছে আরএসআই 30-এর নিচে আপওয়ার্ড ট্রেন্ড, ম্যাকডি গ্রিন লাইন ব্লু লাইন ক্রসিং ওভার আপওয়ার্ড ট্রেন্ড, অরেঞ্জ লাইনকে ক্রস করে উঠতেছে, তখন আপনারা স্টকটা কিনবেন, তখন আপনারা S&P-টা কিনবেন, S&P 500 বা ডাউ জোন্স যেটাই হোক, ভিক্স বলেন, হোয়াটএভার ইউ উড লাইক টু বাই। তোমার এই চার্ট থেকে দেখা যাচ্ছে যে SPY এই স্টকটা কেনার জন্য বেস্ট টাইম ছিল হচ্ছে নভেম্বর। এই স্টকটা কেনার, এটা স্টক না, এটা হচ্ছে ETF ট্রাস্ট আর কি। ETF হচ্ছে ইলেকট্রনিক ট্রেডেড ফান্ড। হ্যাঁ, এটা হচ্ছে অক্টোবরের, মানে আপনি যদি শর্ট টার্মে দেখেন, এটা হচ্ছে আপনার 30শে অক্টোবর 2020 সালে হচ্ছে এটা কেনার মানে ভালো চান্সেস ছিল। ঠিক আছে, যখনই আপনার হচ্ছে স্টকের দামটা একদম আরএসআইটাকে একদম টপে গিয়ে করছে, কখন জানুয়ারির 20 তারিখ 2021 সালে হচ্ছে এটা টপে ছিল, এবং তখন আপনি যদি দেখেন আরএসআইটাও টপে ছিল, এবং সেই সময়টাতে হচ্ছে বেসিক্যালি আপনার ব্লু লাইনটা আস্তে আস্তে ক্রস করা শুরু করছে, ক্রস করে নিচে দিকে দেখো আরএসআইটা কিন্তু সবসময় 70 এর কাছে গিয়ে ফিরে আসতেছে, উপরে উঠতেছে না। রাইট রাইট, এটা বেসিক্যালি হচ্ছে মার্কেটটা এত ভালো, এটা জাস্ট কারেকশনস মুডে আছে। তখন আপনাদেরকে যে জিনিসটা করা লাগবে, আপনার ডিসিশনস গুলো বেসিক্যালি হচ্ছে করা লাগবে হচ্ছে আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলটা দেখে, যেটা এক্সিকিউশন স্টাইলে আমরা নেক্সট ওয়েবিনারে আপনাদেরকে শেখাবো যে কিভাবে এন্ট্রি করতে হয়, কোন পয়েন্টে আপনি একটা স্টকে এন্ট্রি হবেন এবং কোন পয়েন্টে আপনি স্টক থেকে এক্সিট হয়ে বের হয়ে চলে আসবেন, কত মাস কতটুকু পার্সেন্টেজ নিয়ে আপনি বের হতে পারবেন। বেশি আজকে যদি আপনাদেরকে যদি ডেলিভার করতে থাকি, সবাই দেখবেন যে পাগল হয়ে যাবেন, পরে আমাকেই গালিগালাজ করবেন, পরে হেল্প করতে এসে নিজের রেপুটেশন খারাপ হয়ে যাবে আমার। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছুই বুঝতে পারলাম আর যেগুলো জানতাম না। জি ভাই, থ্যাংক ইউ। আই এম অলওয়েজ হ্যাপি টু হেল্প গাইস। শুধু আমাদের কিন্তু প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, তুমি একটু শর্টকাটে ভাই আপনি আমার প্রেসার দিচ্ছেন, কিন্তু আমি কিন্তু বলে কিছু মিয়া। সো ওকে, এটা দেখালাম, কম্পাউন্ড ইন্টারেস্টে বুঝাইলাম আপনাদেরকে। যদি $10,000 ইনভেস্ট করেন 10 বছরের জন্য 70% যদি আপনার রিটার্ন আনতে পারেন, 10 বছর পর আপনার অ্যাকাউন্টে $2 মিলিয়ন থাকবে। আর আপনি যদি 70%টাকে যদি 100% করতে পারেন, আলহামদুলিল্লাহ, তো আমাদের কিছু বড় বড় মিলিয়নিয়ার আমরা পেয়ে যাবো। প্রায় $10 মিলিয়ন আপনি কামাবেন। যখন $10 মিলিয়ন কামাবেন, প্লিজ $1 মিলিয়ন একটা চেক লিখে আমাকে পাঠিয়ে দিবেন, আর আমি আপনাদের জন্য মসজিদে বসে 2 রাকাত নামাজ পড়ে বলবো যে ভাই আল্লাহ $10 মিলিয়নের জায়গায় আরো 20 মিলিয়ন করে দিও। ওকে, সো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শেষ, আমরা এখন স্টক পিকিং এ যাব। দুইটা আজকে আপনাদেরকে আমি 2টা জিনিস দেখাবো কিভাবে স্টক পিক করা লাগে, কিভাবে আন্ডার ভ্যালিউড স্টক আপনারা বের করবেন, এবং বের করার পর আপনারা অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে স্টক কিনবেন, স্টক বিক্রি করবেন, ক্যাশ আউট করবেন, জাস্ট মজাই মজা। ওকে, সো আন্ডার ভ্যালিউড স্টক বের করার জন্য আমরা আরেকটা ওয়েবসাইট আমরা ইউজ করব, সেটার নাম হচ্ছে finviz.com এ গেলেই আপনারা এই জিনিসটা পাবেন। খুবই সুন্দর একটা ওয়েবসাইট, এবং এখানের মধ্যে অনেকগুলো অপশনস আছে, জাস্ট পাগল হওয়ার কোনো দরকার নেই এত অপশনস নিয়ে। উপরে দেখেন লেখা আছে হোম, নিউজ, স্ক্রিনার, ম্যাপস, গ্রুপ, পোর্টফোলিও, হাবিজাবি অনেক কিছু আছে। সো আপনারা যেটা করবেন, স্ক্রিনারে ক্লিক করবেন। টাকা পয়সা নাই ম্যান, কোনো প্রিমিয়াম সার্ভিস কিনতে পারতেছি না, আরে দুঃখের বিষয়। ওকে, সো স্ক্রিনারে আসছেন, স্ক্রিনারে আসার পর এই যে স্ক্রিনারটা দেখতে এরকম। তো প্রথমে আমরা যে স্ট্র্যাটেজিসটা ফলো করব সেটা হচ্ছে সেম জিনিস, আরএসআই স্ট্র্যাটেজিটা ফলো করব। যে সকল স্টকগুলো ওভারসোল্ড সেই সকল স্টকগুলো আমরা বের করার চেষ্টা করব। যে সকলগুলো আরএসআই 30-এর নিচে, আমরা এই স্টকগুলো এখান থেকে বের করব, বের করে হচ্ছে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে যাব। তো স্ক্রিনারে আসবেন, স্ক্রিনারে আসলে আপনারা যে জিনিসটা দেখবেন, অ্যানোটেশনসে গেলাম, এই যে অল আছে, এই অলটাতে ক্লিক করবেন। অলটাতে ক্লিক করলে ও হচ্ছে আপনার পুরা সব অপশনস গুলো আপনার ওপেন করে নিয়ে আসছে। আমরা এখন যে জিনিসটা দেখব
সেটা হচ্ছে আমরা জাস্ট RSI 30 এর নিচে ভ্যালু যেগুলো সেগুলো বের করার চেষ্টা করব। তো এখানে দেখেন RSI 14 যেটা লেখা আছে এটাকে আমরা চেঞ্জ করব। এটা এখানে এনি লেখা আছে, সো এনিটাকে আপনারা চেঞ্জ করে জাস্ট ওভারসল 30 তে চলে যাবেন। এখানে আরেকটা জিনিস দেখায়, ও ম্যান মিস করে ফেলছি, এটা তো ভুল হয়ে গেছে। আরেকটা জিনিস দেখায়, যখন আমি এটা চেঞ্জ করি নাই তখন কিন্তু আমাদের কাছে টোটাল স্টক আছে কয়টা? 7632টা। বুঝতে পারছেন? অনেকগুলো স্টক চেঞ্জ না করে। এবং যখনই আমি এটা চেঞ্জ করে ফেলছি, চেঞ্জ করে যখন আমি RSI চেঞ্জ করে 30 এ চলে আসছি, এখন দেখেন 77টা স্টকও আমাদেরকে রিকমেন্ড করতেছে। তো আপনাদের কাজটা ইজি হয়ে গেল। এখন এই 77টা স্টক থেকে ডিপেন্ড করতেছে ওকে, এই 77টা স্টক থেকে ডিপেন্ড করতেছে আপনার কাছে কয় টাকা আছে। আপনার কাছে যদি $5000 ইনভেস্টমেন্ট থাকে, আপনি সবসময় এমন স্টক দেখবেন যেগুলা $5 নিচে। আমি সবসময় মানুষকে রিকমেন্ড করি আপনি যখন স্টক কিনবেন অ্যাটলিস্ট 1000টা স্টক কেনার চেষ্টা করবেন। আপনার কাছে যদি 1000 টাকা থাকে, আপনি এমন স্টক দেখবেন যে স্টকের দাম $1 নিচে। সো ধরেন আমার কাছে এখন সাপোজ কত $1000 আছে, তো আমি তো ভাই মানে $50 স্টক দেখার কোনো মানে হয় না, কারণ $50 স্টক আমাকে রিটার্ন দিবে হয়তো বা কত 5% 10%। এখন আমার যেহেতু $1000 আছে, আমার প্ল্যানিং হচ্ছে আমি এটাকে ডাবল করবো, এই বছর $2000 করবো। তো আমি যেটা করবো, এখানে যে প্রাইসটা আছে না, প্রাইসটাকে আমি চেঞ্জ করে দিব। আপনি যখন প্রাইসে ক্লিক করবেন, ও ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডারে চলে যায়। তো আমাকে এখন স্টকের অপশনস দিচ্ছে যে ও মাই গশ, আমার কাছে এখন অনেকগুলো স্টকস আছে যেগুলো 94 সেন্টস, 94 সেন্টসের একটা স্টক 149। যেহেতু একটা স্টক আছে, তো আমি 1000টা স্টক কিনতে চাচ্ছি $1 দিয়ে, সরি $1 দিয়ে 1000টা স্টক কিনতে চাচ্ছি। যেহেতু আমার কাছে কোনো ইয়া নাই, তো তখন আমাকে এটা অ্যাডজাস্ট করা লাগবে। তখন আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট 500টা যাতে স্টক কিনতে পারি। 500 বা 1000টা স্টকের লট কেনার চেষ্টা করবেন। তো 500টা যদি স্টক কিনতে হয়, আমার $2 পর্যন্ত আমি রেঞ্জ পাইলাম। তো $2 পর্যন্ত যদি আমি রেঞ্জ দেখি, সেখানে আমাকে কয়টা স্টক রিকমেন্ডেশন আছে? 4টা। OTLK, PME, SRGA এবং গেল্ট, 4টা স্টকের রিকমেন্ডেশন আমি পাইছি। তো ধরেন আমি এখান থেকে একটা স্টক চুজ করলাম। আর সবসময় চিন্তা করবেন ভলিউমটা যাতে বেশি থাকে, 2 মিলিয়নের উপর ভলিউম থাকলে বেটার হয়। আর যদি লং টার্মে যদি আপনি ইনভেস্ট করতে চান 2 মাস বা 3 মাসের উপর, সেই ক্ষেত্রে আপনার 200, 300, 4000, 400,000 বা $500,000 স্টক যদি আপনার ভলিউমে থাকে, কোনো কিছু যায় আসে না, কারণ আপনার প্ল্যানিং হচ্ছে 2 থেকে 3 মাসের জন্য হোল্ড করবেন। তো আমি এখান থেকে একটা স্টক নিচ্ছি, ধরেন SRGA, আমার কাছে $1000 আছে, আমি 500টা স্টক কিনবো বা 500টা থেকে বেশি কিনবো। এটার দাম হচ্ছে $1.68। যেহেতু আমি স্টকটা পাইছি, আমি এখন এটাকে অ্যানালাইজ করবো যে আমি স্টকটা আমার জন্য অ্যাকচুয়ালি কেনাটা ঠিক হবে কি হবে না। তো অ্যানালাইজ করার জন্য যেটা করব, আমি SRGA, আমি গেলাম এই জায়গাটার মধ্যে, আমি SRGA এটা দিলাম, দিয়ে আমি ক্লিক করলাম। আমি দেখতেছি এই স্টকটার RSIটা ডাউন ট্রেন্ড এবং এটার এটার ম্যাকডিটাও ডাউন ট্রেন্ড এবং সবকিছুই ডাউন ট্রেন্ড। তার মানে হচ্ছে আমি স্টকটা কিনবো না। স্টকটা আমার কেনার কোনো প্রশ্নই ওঠে না এখন, যতক্ষণ পর্যন্ত না গ্রিন লাইনটা পজিটিভ না হওয়া শুরু করবে এবং RSI পজিটিভ যতক্ষণ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি স্টকটা কিনবো না। সো এই স্টকটা বাদ। এখন আরেকটা স্টক দেখতেছি, সেটা হচ্ছে PME। ও আমাকে কি বলে দেখি, PMEও সেম, সবকিছু ডাউনের দিকে। তার মানে আমি এই স্টকটাও কিনবো না। তারপরে ধরেন আর কি আছে, গেল্ট, GALT, গেল্ট দেখি আমি, GALT, গেল্টও নিচের দিকে। তার মানে হচ্ছে আমার 1000 টাকা দিয়ে আমি আজকে কোনো স্টক কিনতে পারতেছি না। সো আমি ওয়েট করব যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো পজিটিভ হইতে থাকে। ঠিক আছে? কারো কাছে কোনো কোয়েশ্চেন্স? যেহেতু আমি কোনো স্টক পাই নাই, যার কারণে কোনো স্টক কিনতেছি না। এনামুল, আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, মানে এটা জাস্ট জেনারেল, নাথিং টেকনিক্যাল। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি নিজে পার্সোনালি বায়োটেক ইন্ডাস্ট্রিতে কাজ করি। সো বায়োটেক ইন্ডাস্ট্রিতে মানে ফার্মাসিউটিক্যাল, হ্যাঁ, তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিন্তু আমি পার্সোনালি গত 1 বছরে কোনো ফার্মা ইন্ডাস্ট্রিতে আসলে এইভাবে ইনভেস্ট করি নাই। কারণ আমি নিজে কাজ করি দেখে হয়তো বা কিনা জানি না, এদের হচ্ছে যে অনেক শেয়ারের দাম বাড়ে হচ্ছে যে নিউজের উপর বেস করে।
যে ওদের হয়তো একটা ড্রাগ ফেজ 3 ট্রায়ালে গেছে, ফেজ 2 ট্রায়ালে গেছে, ওয়ারেজ বড় বড় বিগ বায়োটেক গুলি ওদের হচ্ছে পাইপলাইন অনেক বেশি রিচ এবং ওদের অনেক প্রোডাক্ট মার্কেটে আসতেছে, কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে আসলে প্রাইসে তেমন একটা হেরফের হচ্ছে না। হ্যাঁ, তো এখন ওই এই অ্যানালাইসিসের সাথে ওই ধরনের মানে মানে কোনো রিলেশন আছে নাকি, নাকি ওই নিউজের উপর বেস কইরাই ম্যাকডি এবং আরএসআই অলরেডি মুভ করতেছে দেখে আসলে আমাদের ওইগুলি অলরেডি আর চিন্তা করার দরকার নাই, এরকম কি কোনো ব্যাপার আছে? চিন্তা করার দরকার নেই। যখনই আপনি দেখতেছেন আরএসআই মুভ করতেছে, ম্যাকডি মুভ করতেছে, আপনি তখন এটা বায়োটেক হোক বা যেটা হোক আপনি কিনতে পারেন। কিন্তু বায়োটেক ইন্ডাস্ট্রি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আপনাকে নলেজ গ্যাদার করা লাগবে। যেমন আমি আপনাদেরকে সিম্পল জিনিস দেখাইছি আজকে, খুবই সিম্পল। আমি আপনাদের কিন্তু নিউজও যাইনি, কিন্তু বেসিক্যালি আপনি যখন একটা স্টক পিক করবেন, একটা স্টক বাই করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে নিউজটাও দেখা লাগে যে ওদের ট্রায়াল ফেজটা কোথায়, এফডিএ কি বলতেছে ওদের ব্যাপারে। তো এই সকল জিনিসপত্রগুলো একটু টাইম দেওয়া লাগবে আপনাদেরকে, কারণ নলেজের বিষয়টা এখানে চলে আসে। সো একটু যদি আপনি টাইম দেন, যেমন এই জায়গাটাতে দেখেন একটা বায়োটেকের কোম্পানি দেখেন ওটিএল কে, যেটা দাম হঠাৎ করে কমে গেছে, তো ওদের নিউজ আসছে ডেফিনেটলি। সো এই নিউজগুলো আপনাকে দেখা লাগবে। যেমন থেরাপিউটিক্যাল ইনক্রিজেস প্রিভিয়াসলি অ্যানাউন্সড বট ডিল অফারিং অফ কমন স্টক। ওরা $35 মিলিয়ন এর কমন স্টক মার্কেটে ছাড়ছে, তার মানে হচ্ছে স্টকের দামটা কমবেই। যখন স্টক বেশি চলে আসছে, সাপ্লাই বেশি চলে আসছে, তার মানে হচ্ছে আপনার স্টকের দামটা কমে যাবে। আর এটাই একটা রিজনস যে স্টকের দামটা কমে গেছে। বুঝতে পারছেন? এত ডিটেলসে এখন যাওয়ার দরকার নেই, এগুলো আমি আস্তে আস্তে আপনাদের সবাইকে বুঝাবো। অনেক কোয়েশ্চেন্স আছে, আপনাদের মিলিয়নস অফ কোয়েশ্চেন্স আসবে, কিন্তু এগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স স্ট্র্যাটেজিতে যখন আপনারা মুভ করতে থাকবেন, দেখবেন এই জিনিসপত্রগুলোর আনসারগুলো তত বেশি আপনাদের জন্য ইজি হয়ে যাবে। কিন্তু প্রথমে হচ্ছে আপনাদের লেকচারের পরে কেউ যাতে স্টক কিনে আগে ইনভেস্ট না করে আর কি। এখন আমাদের সাথে কথা বলবেন, কথা বলবেন, আপনি ডিসকর্ডে আপনি আপনার অ্যানালাইসিস শেয়ার করবেন কেন আপনি স্টকটা কিনতে চাচ্ছেন। তাহলে আমাদের 3-4 জন আমরা টিম আছি, আমরা অলওয়েজ হচ্ছে আপনার এগুলো আমি বসেই থাকি কাজের পাশাপাশি। তো আমরা অ্যাটলিস্ট আপনাকে বলতে পারবো ভাই এখন কিনেন না, কিছুদিন ওয়েট করেন, কারণ হচ্ছে এই স্টকটার সবকিছুই হচ্ছে নেগেটিভ, ওয়েট করেন, যখন এটা পজিটিভ হবে তখন আমি আপনাদেরকে জানাবো। বুঝতে পারছেন সবাই? থ্যাংক ইউ ভাই। ওকে, সো এটা একটা স্ট্র্যাটেজি গেল আরএসআই। যদি হ্যাঁ, সো স্ক্রিনারের মধ্যে আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি দেখাইছি আরএসআইটা। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ওয়েতে যে সকল স্টকগুলো আন্ডার ভ্যালুড, যে সকল স্টকগুলোর পারফরমেন্স আগামী 3-4-5 বছর পর অনেক হবে, এরকম স্টকগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটাকে বলা হয় ইপিএস স্ট্র্যাটেজি। সেম জিনিস, অলে ক্লিক করবেন। আমি আপনাদের কাছে আর সময় নিব না, জাস্ট আমাকে 10টা মিনিট দেন, 10 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আপনারা স্ক্রিনারে আসবেন, স্ক্রিনারে এসে ইপিএসটা আপনারা বুঝার চেষ্টা করবেন। ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। সো এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করবেন। ইপিএস গ্রোথ নেক্সট 5 ইয়ার্স, কারো মনে ঘুম আসতেছে, ঘুম যায় না প্লিজ। ইপিএস গ্রোথ কোয়ার্টার ওভার কোয়ার্টার, এবং ইপিএস নেক্সট ইয়ার, এবং ইপিএস গ্রোথ লাস্ট 5 ইয়ার্স। এই 4টে ইন্ডিকেটরস আমরা চেঞ্জ করব, ঠিক আছে? এবং এই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করে আমরা স্টক বের করার চেষ্টা করব। কোনো কিছু চেঞ্জ না করে আমাদের কাছে টোটাল স্টক আছে কত? 7632টা। এবং ইপিএস স্ট্র্যাটেজি ওয়ান অফ দ্য পাওয়ারফুল স্ট্র্যাটেজি যারা হচ্ছে আপনার লং টার্মের জন্য স্টক ধরে রাখতে চান। লং টার্ম এবং শর্ট টার্ম ধরার জন্য 3 মাস বা 6 মাসের বেশি যারা স্টক ধরে রাখতে কমফোর্টেবল ফিল করেন, তাদের জন্য স্ট্র্যাটেজিটা বেস্ট। আমি স্ট্র্যাটেজিটা অলওয়েজ ইউজ করি, আমার থেকে ভালো লাগে জিনিসটা। সো যারা ইউজ করতে চান ইপিএস স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন। আরএসআই থেকে এটা অনেক বেশি সলিড একটা স্ট্র্যাটেজি। আরএসআই বেসিক্যালি হচ্ছে আপনার ডে ট্রেডিং এর জন্য, বা যারা আপনার প্রতি 2 সপ্তাহে 3 সপ্তাহে বা 1 মাসে 1টা-2টা ট্রেড করতে চায়, তাদের জন্য আরএসআই স্ট্র্যাটেজিটা বস। আর যারা হচ্ছে আপনি 3 মাস 6 মাস এভাবে ধরে রাখতে চায়, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার ইপিএস স্ট্র্যাটেজিটা বেস্ট। তো ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের পার্সোনালিটিস ম্যানেজ করেন বা মেনটেন করেন, সেটার উপর বেসিস করে আপনি স্টক কিনবেন। অলরাইট, সো আমরা এই 4টা ইন্ডিকেটরস আমরা আগে চেঞ্জ করব। প্রথমে ইপিএস গ্রোথ নেক্সট 5 ইয়ার্স, যে সকল স্টকগুলো আগামী 5 বছরে 20% বেশি বাড়বে যাদের ভ্যালু, সেটা দিলাম। সাথে সাথে আমরা 521টা স্টক পেয়ে গেছি, রাইট? এখন 521টা স্টক তো ভাই অ্যানালাইজ করা কোনোভাবেই পসিবল না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, আমি আরেকটা জিনিস দেখব, ইপিএস গ্রোথ কোয়ার্টার ওভার কোয়ার্টার, প্রতি কোয়ার্টারে ওদের মুভমেন্টটা কেমন ছিল। এটাও ধরেন আমি 20% দিলাম। এটা আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, কেউ 30 দিতে পারেন, কেউ 15 দিতে পারেন, ইট ডিপেন্ডস অন ইউর ইয়ার উপরে। তারপর আসতেছে আপনার ইপিএস গ্রোথ নেক্সট ইয়ার, এটা দেওয়ার দরকার নেই, বিকজ আমরা ইপিএস 5 ইয়ার্স অলরেডি দিয়ে রাখছি। ইপিএস গ্রোথ লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছরে কোম্পানিটার গ্রোথ কেমন ছিল।
কোম্পানিটার গ্রোথটা আমরা বোঝার চেষ্টা করবো। আমি বেসিক্যালি যেটা করি ওভার 10%, কারণ একটা কোম্পানির আপনার অ্যাডজাস্ট হতে সময় লাগে। ছোট বাচ্চা যখন আপনার বড় হয় তার একটা ইয়া থাকে, ওরাও 10% করে বেড়ে দেন 20%-এ যায়, 20% থেকে পরবর্তীতে আবার 30%, ওদেরও একটা ট্রেন্ড থাকে। তো আমি বোঝার চেষ্টা করবো যে সকল স্টকস গুলোর ইপিএস লাস্ট 5 ইয়ার্সে ওভার 10% ছিল, ওগুলা আমি দেখার চেষ্টা করবো। সো আমাকে ও এখন স্টক রিকমেন্ডেশন দিচ্ছে টোটাল 97, টোটাল 97টি স্টকের আমি রিকমেন্ডেশন পাচ্ছি। তো আমি সেম জিনিস ইউজ করার চেষ্টা করবো, যেহেতু আমার কাছে $1000 আছে, আমি $1000 মধ্যে 1000টা স্টক কেনার জন্য আমি স্টক দেখা শুরু করবো। এখন আমি প্রাইসটা চেঞ্জ করে দিব। প্রাইসটা চেঞ্জ করে দিলে দেখেন অনেকগুলো স্টক চলে আসছে এখন, আরআইবিটি, এইচএসটিও, আরজিএলএস, সিএসটিএল। তো প্রথমে আমরা আরআইবিটিটা দেখি, যেহেতু আমি $1000 দিয়ে আমি অ্যাটলিস্ট 1000টার উপরে স্টক কিনতে পারবো। এখন আমি আরআইবিটিটা আমি চেক করবো যেটা অ্যাকচুয়ালি কেনার মুডে আছে কিনা, আমি কি এটা কেনা উচিত হবে কিনা। লং টার্মের জন্য ঠিক আছে, বাট লেট মি সি লং টার্মে যেহেতু দেখবো আমি, সেটা আমার জন্য কেনা উচিত হবে কিনা। আরআইবিটিটা দিলাম, ডে চার্ট দেখতেছি আমি এটাতে। সো ডে চার্টে আমি যেটা দেখতেছি, আরআইবিটি হচ্ছে বেসিক্যালি নিচের দিকে নামতেছে, আরএসআইটাও নিচের দিকে নামতেছে, ম্যাকডিটাও নিচের দিকে নামতেছে। যেহেতু ইপিএস এই স্ট্র্যাটেজিটা লং টার্মের জন্য ইউজ করা হয়, সো এটার জন্য আমি ডে এর সাথে আমি উইকলিটাও চার্ট দেখবো। আমি এটা উইকলিতে চেঞ্জ করে দিলাম। এখন আমি চিন্তা করতেছি আগামী 3 মাস বা 6 মাস আমি স্টকটা আমি ধরে রাখবো। এখন যদি আপনি আরআইবিটি দেখেন, এখন আপনারা কি দেখতেছেন, টোটাল স্ক্রিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আরএসআইটা আপওয়ার্ড ট্রেন্ড, ম্যাকডিটাও আপওয়ার্ড ট্রেন্ড, এবং এই স্টকের দামটা যদি বাড়তে থাকে, বাড়তে 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 অ্যাটলিস্ট আপনার, আমার হিসাব মতে যদি আমি এটাকে জুম আউট করি, এটা অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট $2.80 যাবে। এটা আমি যদি অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস যদি ধরে রাখতে পারি, তো আমার 79 সেন্সের স্টক যদি আপনার $2.80 যায়, রাইট, আমার $2 লাভ। আমি যদি এখন যদি 1 লাখ স্টক কিনে রাখি, আমি জাস্ট ফাইজলামি করতেছি, 1 লাখ স্টক কখনোই পসিবল না। আমি যদি 10,000 স্টক কিনে রাখি, সরি $1000 ইনভেস্ট করতেছি, আমি যদি $1000 ইনভেস্ট করি, 1000টা স্টক যদি কিনি, এবং আমি যদি 3 থেকে 6 মাস যদি স্টকটা ধরে রাখি, ও আমাকে $2 করে প্রফিট দিচ্ছে, তার মানে হচ্ছে আমি 200%-এর বেশি আমি প্রফিট পাচ্ছি। আমার কথা ছিল আমি $1000-কে $2000 করবো 1 বছরে, সে আমাকে 6 মাসের মধ্যে হচ্ছে আমাকে 200% রিটার্ন এনে দিচ্ছে। তো বুঝতেছেন, 1000 টাকা 3000 টাকা হয়ে গেছে। কোনো কোয়েশ্চেন্স? এটা শেষ কিন্তু, আর কথা বলতেছি না আমি, আই এম ডান। আচ্ছা ভাইয়া, এখানে তো দেখা যাচ্ছে আরএসআই টা 60 এখন। কোনো সমস্যা নেই। আপনি অ্যাকুমুলেশন পিরিয়ড, আপনাকে আমি কিছুক্ষণ আগে বুঝাইছি, রাইট? এটা অ্যাকুমুলেশন পিরিয়ডের উপর দিয়ে যাচ্ছে এখন, তার মানে হচ্ছে সবাই এটা কিনতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এরপর আসবে মার্কআপ, স্টক সাইকেলস, ফলোইতে আরএসআই 30 ইজ নট নেসেসারি আর কি। মেইন হচ্ছে মানে ট্রেন্ডটাও দেখতে হবে, আর ইপিএসটাও, যেহেতু আমরা লং টার্ম দেখতেছি তো, ট্রেন্ডটা দেখতে হবে। হ্যাঁ, আমাদেরকে ট্রেন্ডটা দেখা লাগবে। তো ট্রেন্ড বলতে কি বুঝায়? ট্রেন্ড বলতে বুঝায় আপনার স্টকের ক্যান্ডেলস গুলোর মুভমেন্ট কি আপওয়ার্ডের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা ট্রেন্ড। কোনো কোয়েশ্চেন্স? আমি শেষ আজকের মতো। কোয়েশ্চেন্স করেন। থ্যাংক ইউ ভাই। আমার অবশ্যই একটু ড্রাইভে বইসি যাওয়া লাগবে, সো আপনারা তাড়াতাড়ি কোয়েশ্চেন্স করেন, তাহলে আমি তাড়াতাড়ি ড্রাইভ শুরু করতে পারবো। ভাই আরেকটা কি সেশন হবে পরে? আপনাদের জন্য অনেকগুলো সেশন হবে ডেফিনেটলি। যারা সেশনে জয়েন করতে চান, যারা অ্যাক্টিভলি ভাবে মার্কেটে ইনভেস্ট করতে চান, টাকা কামাইতে চান, আমাকে টাকা দিতে চান ইন ফিউচারে, তাদের জন্য অলওয়েজ কিছু না কিছু থাকবে। হয়তোবা এই যে বেসিক যে জিনিসটা, সেটা আমি আর করাবো না, কারণ এটা খুবই বেসিক্স। এটা হয়তোবা অন্য কেউ যদি ভলেন্টিয়ার করতে চায়, যারা ভালো বুঝছে, তাদেরকে দিয়ে আমি করাবো জিনিসটা। আমি পরবর্তীতে হচ্ছে অ্যাডভান্স গুলোতে আমি হচ্ছে মুভ করার চেষ্টা করবো এরপর। কারণ এরপরের স্ট্র্যাটেজি যেটা হবে সেটা হচ্ছে কখন আপনি মার্কেটে ঢুকবেন, কখন আপনি মার্কেট থেকে বের হবেন, কত সময়ের জন্য ঢুকবেন, কতটুকু পার্সেন্টেজ নিয়ে বের হবেন, আপনাদেরকে এক্সিকিউশন স্ট্র্যাটেজিটা শেখানো হবে। আর টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু ফ্যাক্টরস আছে, সাপ্লাই এন্ড ডিমান্ড, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ফিবোনাচি, এই জিনিসগুলো হচ্ছে পরবর্তী সেশনে শেখাবো। কোশ্চেন ওটা অ্যানালাইসিস পরে করবেন, পরে সেশন কবে হবে? পরের সেশনটা ভাই এখনো বলতে পারতেছি না, হয়তো বা নেক্সট উইক বা তার পরের উইকে, ডিপেন্ড করতেছে যদি আমার যদি টাইম লাইনে যদি স্ক্যাজুয়াল যদি টাইম পাই আমি স্যাটারডেতে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা পারবো, আর যদি না হয় হয়তো বা কিছুদিন ওয়েট করতে হইতে পারে। বাট আপনারা প্র্যাকটিস করবেন, আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, প্রত্যেকে 5টা স্টক বের করবেন লং টার্মের জন্য। লং টার্ম না, 3 মাসের হোল্ড করতে পারেন এরকম 5টা স্টক বের করবেন, অ্যানালাইজ করে ডিসকর্ডের মধ্যে হচ্ছে আপনারা সাবমিট করবেন। সেই সাথে আপনি কে,
কোথা থেকে আসছেন, কি করতেছেন, কতটুকু পড়াশোনা করছেন, ব্যাকগ্রাউন্ড কি, সবগুলো লিখবেন। তাহলে আমি আপনার মেন্টালিটিটা বুঝতে পারবো যে আপনি কিভাবে চিন্তা করতেছেন। তো সেভাবে আপনার জন্য আমি সেভাবে স্ট্র্যাটেজি সাজাবো। আর আমরা যেহেতু অনেকেই মানে অনেক সেক্টরে আছি, কাজ করি, তো আমরা হয়তো যে সেক্টরে আছি, যেমন আসিফ ভাই বায়োটেক সেক্টরে আছে, আসিফ ভাই হয়তো এক ধরনের মানে অ্যানালিসিস আছে, কেউ যদি আমরা বুঝতে পারবো অ্যানালিসিস করবে, এটা একটা ভালো একটা আইডিয়া দিবেন। হ্যাঁ, এটা একটা ইনসাইডার ইনফরমেশন হিসেবে আমাদের কাছে থাকবে যে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে, কারণ সব মার্কেট তো আর আমাদের পক্ষে অ্যানালাইজ করা সম্ভব না। যারা ধরেন আপনার বায়োটেকে কাজ করতেছেন, কেউ টেকনোলজিতে কাজ করতেছেন, কেউ ইন্টেলে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার কি ধরনের চিপ আসতেছে না আসতেছে, ফিউচার কি হইতে পারে, অনেকে ফাইবার অপটিক্স নিয়ে কাজ করতেছেন, তো আগামী 10 বছর পর ফাইবার অপটিক্সে কি হইতে পারে। তো এই সকল জিনিসপত্রগুলো, নলেজগুলো আপনারা যখন রিসার্চ হিসেবে আমাদের সাথে শেয়ার করবেন, ইট গিভস আ মাচ মোর ব্রডার ম্যাক্রো ইকোনমিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যে হ্যাঁ 10 বছর পর্যন্ত আমাদের কি করা দরকার। আমি কি সবাইকে বুঝাইতে পারছি নাকি আমি জাস্ট বলেই গেছি? হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। ইটস রিয়েলি নাইস। আবার হোমওয়ার্কের জন্য তাহলে ডিসকর্ডে একটা নতুন চ্যানেল খুলতে হবে যেখানে সবাই হোমওয়ার্ক সাবমিট করতে পারবে। হোমওয়ার্ক মাস্ট, যে হোমওয়ার্ক দিবে না তাকে কিন্তু মানে পচানো হবে অ্যাকচুয়ালি। তো পচানো থেকে বাঁচাবার জন্য কিন্তু হোমওয়ার্কটাকে ব্যান করে দিব। মাইট চলবে, যে যেখানে থাকো, ক্যালিফোর্নিয়া থাকেন বা আলাস্কা থাকেন, আমি কিন্তু আসতেছি। সো এটা একটা জিনিস। আর একটা জিনিস নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আপনার ট্যাক্সিং নিয়ে একটু কথা বলাটা দরকার। ট্যাক্সটা খুবই ইম্পর্টেন্ট। শর্ট টার্ম ইনভেস্টর, আপনি যদি 3 মাসের জন্য যদি কোনো স্টক কিনেন এবং ইনভেস্ট করেন, আপনার ট্যাক্সিংটা অনেক বেশি হয়। আর আপনি যদি 1 বছরের বেশি যদি ইনভেস্ট করেন, আপনার ট্যাক্সিংটা কম হয়। সেক্ষেত্রে আপনি ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনি $20,000 কামান বা লেস দেন $20,000 কামান সাপোজ। তো সেই ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি স্টক মার্কেট থেকে যদি একটা বিশাল অ্যামাউন্ট অফ টাকা যদি আপনি কামান, ধরেন $5,000 $10,000, সেই ক্ষেত্রে আপনার 0% ট্যাক্স পে করা লাগে। 0% ট্যাক্স শর্ট টার্ম, হ্যাঁ 0% ট্যাক্স পে করা লাগে যদি আপনি 1 বছরের বেশি ধরে রাখেন। আর যাদের ইনকাম আপনার হচ্ছে ধরেন 30, 40, 50,000, $1,00,000, সেক্ষেত্রে আপনি যদি 1 বছরের বেশি 365 দিনের বেশি যদি কোনো স্টক ধরে রাখেন, সেই ক্ষেত্রে আপনি 15% আপনাকে ট্যাক্স পে করা লাগে। সো হুইচ ইজ এ গুড বেনিফিট। আর আমরা যারা সুইং ট্রেডার, আমাদের সুইং ট্রেডিং এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, যেহেতু আমরা কোনো স্টক 1 বছরের জন্য ধরে রাখি না, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের রেগুলার যেটা আমাদের ট্যাক্স পে করা লাগে আমাদের ইনকামের উপর 30%, 40% আমাদের ট্যাক্স, আমাদের ইনভেস্টমেন্ট রিটার্নের উপরে সেই পরিমাণ ট্যাক্স আমাদেরকে পে করা লাগবে। বুঝতে পারছেন? তো আপনি যদি কোনো স্টক থেকে যদি $100 আপনি ইনকাম করেন, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, আর আপনার যদি ট্যাক্স ব্রেকেট যদি 30% হয়, গভর্নমেন্ট আপনার কাছ থেকে $30 নিয়ে যাবে। বাট ইট ডাজন্ট ম্যাটার, কারণ আপনি যদি বছর যদি একটা ভালো অ্যামাউন্ট টাকা ইনকাম করতেই থাকেন, হুইচ ইজ এ গুড থিং। সো এটা একটা জিনিস। আর যারা ডে ট্রেড করতে চান, নাম্বার 1, যারা স্টুডেন্ট, ডোন্ট ডু দ্য ডে ট্রেড, নেভার এভার। যদি গভর্নমেন্ট ধরতে পারে, স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে আসছেন পড়াশোনা করতেছেন এখানে, ডোন্ট ডু দ্যাট। গভর্নমেন্ট ধরতে পারলে একেবারেই পাওয়ার বাজে ফেলবে। সো ডে ট্রেড বলতে যেটা বোঝায়, আপনি কোনো স্টক 1 সপ্তাহের মধ্যে যে কোনো স্টক যদি 4 বার ট্রেড করেন, ট্রেড বলতে বোঝায় বাই এন্ড সেল, একবার বাই একবার সেল করছেন, এটা একটা ট্রেড। এরকম 4টা ট্রেড যদি 5 দিনের মধ্যে করেন, সেটাকে ডে ট্রেড হিসেবে ধরা হয়। এবং ডে ট্রেড করার জন্য আপনার অ্যাকাউন্টে ডেফিনেটলি $25,000 মেনটেন করতে হবে অল দ্য টাইম। এবং ডে ট্রেড করার সুবিধা যেটা, সেটা হচ্ছে যারা ডে ট্রেড করতে চায় তারা হচ্ছে সবকিছুর খরচ দেখাতে পারে। আপনি যদি স্টক মার্কেটের জন্য একটা গাড়ি কিনছেন, কারণ আমাকে বিভিন্ন জায়গায় যাইতে হয়, মানুষকে শিখাইতে হয়, সেক্ষেত্রে আমি আমার গাড়িটাকে হচ্ছে আপনার ট্যাক্স বেনিফিট হিসেবে দেখাতে পারবো। একটা টেবিল কিনছি, সেটা আমি ট্যাক্সে দেখাতে পারবো। একটা ল্যাপটপ কিনছি, আমি ট্যাক্সে দেখাতে পারবো। সো এটা হচ্ছে ওদের বেনিফিট। এই হচ্ছে ঘটনা, দ্যাটস ইট। আর কোনো কথা নেই আজকে। কারো যদি কোশ্চেন্স থাকে করেন, আর না হলে আমি 2-3 মিনিট আসি, এরপর ক্লোজ করে দিচ্ছি। কোশ্চেন। ওইটাই আমি বলবো যে ডে ট্রেড একটা খুবই লুক্রেটিভ জিনিস, কারণ হচ্ছে আমি আজকে নেভার এভার ডু দ্যাট। মানে এট দ্য এন্ড অফ দ্য ডে আমি দেখলাম 20% বেড়ে গেছে। সো আমি যদি এখন সেল করতে যাই, তাহলে কিন্তু ওই যারা স্টুডেন্ট তারা প্রবলেমে পড়বে আর কি। আর একটা জিনিস হচ্ছে ডে ট্রেড হচ্ছে আপনার মোমেন্টাম ট্রেড। ডে ট্রেডিং এর স্ট্র্যাটেজি খুবই ডিফারেন্ট। আপনি এই স্ট্র্যাটেজি ফলো করে ডে ট্রেড থেকে 1 টাকাও কামাইতে পারবেন না লং টার্মে। সো ডে ট্রেডিং স্ট্র্যাটেজিটা বেসিক্যালি ইউজ করা হয়েছে আপনার সেন্টিমেন্টের উপরে। নিউজ সেন্টিমেন্ট কি, আপনার মার্কেট মুভমেন্ট কি, তারপর হচ্ছে আপনার মোমেন্টাম কি, মানে এগুলো সবকিছুই আপনার থাকতে হয়। আর যেটা ভাই বায়োটেকের কথা বলতেছিল, ওদের ইনসাইডার ইনফরমেশন আপনাকে থাকতে হবে, কি হচ্ছে কোম্পানির ভিতরে, কালকে কি এফডিএ অ্যাপ্রুভাল দিতে পারে কি দিতে পারে না। যদি আপনার কাছে ইনসাইডার ইনফরমেশন থাকে যে হ্যাঁ এফডিএ হয়তো বা পজিটিভ দিকে যাচ্ছে, ওদের সবকিছু ঠিকঠাক আছে, সেই ক্ষেত্রে আপনি স্টকটা কিনতে পারেন। বাট নেভার ডু দ্যাট। আমি কখনো কাউকে রিকমেন্ড করি না, মানে ডে ট্রেড করা কখনো ঠিক না। নাম্বার 1, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি রাতের বেলা ঘুমাইতে পারবেন না। তো আপনি যে ইনভেস্টমেন্ট আপনি টাকা ইনভেস্ট করবেন, আপনি রাতে ঘুমাইতে পারবেন না, সেই ইনভেস্টমেন্টের দরকার নাই। আপনি সিম্পল লাইফ ফলো করা দরকার।
আপনি যে ইনভেস্ট করে আপনি রাতে ঘুমাইতে পারবেন, নাক ডেকে ঘুমাইতে পারবেন, আরাম করতে পারবেন, সবার সাথে ফান করতে পারবেন, সেই ইনভেস্টমেন্টে ঢুকবেন। সিম্পল ইনভেস্টমেন্ট, সবকিছু সিম্পল রাখার চেষ্টা করবেন। আপনার স্ট্র্যাটেজি যত কমপ্লেক্স করছেন, আপনার লাইফ তত কমপ্লেক্স হবে, তত হেল হবে আপনার। সো ট্রাই টু মেক ইট সিম্পল। পেশেন্স জিনিসটা শেখার চেষ্টা করেন। পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি পেশেন্স না থাকে স্টক মার্কেটে আসেন না প্লিজ। আমি চাই না আপনারা টাকা লুজ করেন, আমার কথা হচ্ছে আপনারা টাকা বানান। আর যেহেতু আমি ফ্রি রিসোর্সেস হিসেবে আছি, আবির ভাই আছে ফ্রি রিসোর্সেস হিসেবে, অনেকেই আছে এই গ্রুপের মধ্যে ফ্রি রিসোর্সেস যারা অ্যাকচুয়ালি অনেক কিছু জানে। আমি বলতেছি না আমি অনেক কিছু জানি, বাট আমি স্ট্র্যাটেজির ছোটখাটো কিছু জিনিস জানি যেগুলো আমি আপনাদেরকে শিখাইতে পারবো। প্লিজ অ্যাপ্রোচ আস। আমরা চাই অ্যাজ এ বাঙালি কমিউনিটি হিসেবে আপনারা ভালো করেন, টাকা কামান। আপনারা যদি টাকা কামান আমাদের থেকে ভালো লাগবে, বুঝতে পারছেন? তো সিম্পল স্ট্র্যাটেজি, পেশেন্স, দ্যাটস ইট। আর 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 কিছু নাই এখন অ্যাকচুয়ালি, দ্যাটস ইট। আমাদের মনে হয় ক্লোজ করে দেওয়া বেটার, 12টা বাজে প্রায় এখানে। হ্যাঁ 12টা বাজতেছে। কারো কোশ্চেনস আছে কিনা? আমি জাস্ট ওয়েট করার চেষ্টা করতেছি। অনেকেই আছে হয়তো বা লজ্জায় কিছু বলতে পারতেছে না। ডিসকর্ডে আবার ডিসকাশন দেব, কারো কোশ্চেন থাকলে ডিসকর্ডে আমরা ডিসকাস করব। ইয়েস। আর ইম্পর্টেন্ট বিষয়, হোমওয়ার্ক 5টা স্টক বের করবেন আগামী 3 মাসের জন্য, অ্যানালাইসিস করবেন সেম ওয়েতে, এবং এটা নিয়ে লিখবেন, লিখে দিবেন। আর আপনি কে সেটা আমাকে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের ব্যাপারে আমি জানতে চাই, আপনারা কি নিয়ে রিসার্চ করতেছেন, কি নিয়ে কাজ করতেছেন, এভরিথিং। তাহলে আমার জন্য জিনিসটা ইজি হবে, আমাকে আর এক্সট্রা রিসার্চ করা লাগবে না। আমার যদি কোনো প্রবলেম হয়, হে ভাই নিউক্লিয়ার নিয়ে জিনিস চলতেছে, আমি আবির ভাইকে ফোন দিলাম বা আমি ইয়াসির ভাইকে ফোন দিলাম, ভাই আপনাদের ইন্ডাস্ট্রিতে কি চলতেছে, নতুন কি জিনিস আসতেছে, এবং এটা আগামী 5-10 বছর কি হইতে পারে, এমন কি কোনো কোম্পানিস আছে আপনার চোখের সামনে যেগুলো এগুলো নিয়ে কাজ করতেছে। তো আমার রিসার্চটা ইজি হয়ে যাচ্ছে। আমি 5 মিনিটের জন্য ফোন দিলাম, আমি 100-200% আমি ইনফরমেশন পেয়ে গেছি। তো সেই জন্য আপনারা কে কি করতেছেন, কে কি বিষয় নিয়ে রিসার্চ করতেছেন, ডেফিনেটলি সেটা লিখবেন, তখন আমার জন্য জিনিসটা ইজি হবে। অ্যাটলিস্ট এতটুকু আপনারা আমার জন্য করতেই পারতেছেন। ওকে, আমি একটা চ্যানেল খুলে দিব যেখানে সবাই আর কি তাদের বায়ো শেয়ার করতে পারে এরকম। হ্যাঁ। আর আমি চ্যাটে হয়তো অনেকের কোশ্চেন্স দিতে পারিনি, সো মাফ করবেন আমাকে। আই গট আ রান অ্যাকচুয়ালি। সো আপনারা জিজ্ঞেস করতে পারেন এনি কোয়েশ্চেন্স গ্রুপের মধ্যে। আই এম অলওয়েজ হ্যাপি টু হেল্প। জাস্ট কখনো লজ্জা পাবেন না ভাই, মানে ইনভেস্টমেন্টের মধ্যে লজ্জার কোনো কিছু নেই। সবাই যে সবকিছু জানবে সেটা না। জাস্ট ট্রাই টু আস্ক মি কোয়েশ্চেন্স, আই উইল অ্যানসার ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, আমার যতটুকু নলেজ আছে। আমি নিজে এনামুলের কাছ থেকে শিখতেছি অনেক, তো মানে আমাকে কোশ্চেন করলে আমি হয়তো এমনকে জিজ্ঞেস করবো এরকম আর কি। সো অলরাইট গাইস, আমি উঠতেছি তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইট ওয়াজ নাইস প্লেজার টু সি ইউ অল অফ ইউ। থ্যাংক ইউ। Too much informations, but work on it. Good luck. Okay. Bye. Thank you, Enam bhai, Abhi bhai. Goodbye. Goodbye.